नमस्कार नमस्कार नमस्कार। आज का कार्यक्रम शुरू किया जाए। स्वागतम स्वागतम स्वागतम। ও আজকে নোটস। আচ্ছা দেখবি একটা শিডিউল পাঠিয়েছি গ্রুপে, খেয়াল করেছিস? অনেক দিন আগে ওই শিডিউলে বলা আছে কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়াবো। একটা ফিজিক্স পড়বো, একটা কেমিস্ট্রি পড়বো। এই যে পরিমাপ চ্যাপ্টারটা হচ্ছে ফিজিক্সের পার্ট, বুঝলে? কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পরমাণু, ওটা করা হবে কারণ পরিমাপ হয়ে গেছে। পরিমাপে 3টে লেকচারই ছিল, পরমাণুতে 2টো লেকচার হবে। পরমাণু করব, করে আবার ফিজিক্সে ফেরত আসবো। 1 ফিজিক্স 1 কেমিস্ট্রি, ঝামাঝাম চ্যাপ্টার এগোবে। আচ্ছা এই যে পরমাণু না সরি পরিমাপ হয়ে গেল মানে ওর ওপর কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে, বুঝলে? শুরুতেই বলে দেওয়া হয়েছিল বছরের। এমসিকিউ পরীক্ষা হবে আর তার সাথে স্কিল বেসড কোয়েশ্চেন, জিএসটি এক্সাম হবে। সেটা হচ্ছে সানডে, কামিং সানডে। আমি শিডিউল পাঠিয়ে দেবো, তাও এখানে একবার লিখে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে ভালো করে মনে থাকবে। শুরু কিয়া যায় শুরু কিয়া যায় শুরু কিয়া যায়। আচ্ছা আগে যা যা ডাউটস আছে মিটিয়ে নিই, তারপরে আমরা পরমাণু স্টার্ট করব, ঠিক আছে? ভাই ভেরি নাইস। এক্সাম 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 এক্সামের সিলেবাস, এটার পিডিএফ পুরো গ্রুপে চলে যাবে, চিন্তা নেই। সিলেবাস কি আছে আমাদের? পরিমাপ আছে, পরিমাপ। ডেট ডেট কবে আছে? স্যাটারডে সানডে করেই মেনলি এক্সাম থাকবে, তখন সানডে করে দিতে হবে। 2 ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি 2025 সানডে, বুঝলে? টাইম কি কি আছে স্যার? টাইম প্রচুর টাইম আছে। প্রথম কথা, সকাল 10টায় একটা স্লট আছে, 12টায় একটা স্লট আছে, 2টোয় একটা স্লট আছে, 4টেয় একটা স্লট আছে, 6টায় একটা স্লট আছে, বুঝলে? এতগুলো স্লট রয়েছে, এর মধ্যে যে কোনো একটা স্লটে এসে তোকে ভরপুর মাত্রায় এক্সাম দিয়ে যেতে হবে। আর টাইপ কী কী এক্সাম হবে? ফার্স্ট অফ অল ফার্স্ট এক্সাম হবে এমসিকিউ, যেটা হবে 10 মার্কসের, সুন্দরভাবে মিষ্টি করে 10 মার্কস, যার জন্য বরাদ্দ সময় 10 মিনিটস, ঝামাঝাম। সেকেন্ড হচ্ছে স্কিল বেসড কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে, ভালো কোয়েশ্চেন থাকবে, এটা হবে 20 মার্কস, এর জন্য বরাদ্দ সময় 40 মিনিটস। তার মানে সবগুলো মিলিয়ে 60 মিনিটে। नमस्कार नमस्कार, आप काफी जल्दी आ गए। आधा घंटा बाद आते, आ जाओ आ जाओ आ जाओ, आध घंटा পরেই আসতে। ओ ठीक है, चलो माफ कर दिया, क्षमा कर दिया आपको, ঠিক আছে? যদি এক্সামটা ভালো হয় আরো বেশি ক্ষমা করে দেবো। এক্সাম শিডিউল এটা, পরিমাপ আমাদের হয়ে গেছে ঝামাঝাম করে, ঠিক আছে? তো 2 ফেব্রুয়ারি সানডে করেই এক্সাম হবে, ফিক্স শিডিউল। ব্যাচের টাইমে এক্সাম নেবো না, কারণ ফালতু আমার টাইমটা নষ্ট হবে, পড়ানো যাবে না, বুঝলে? এতগুলো স্লট আছে, আসা যাবে? যাবে তো? 10টা 12টা 2টো 4টে 6টা, যে কোনো একটা স্লট আমাকে জানাবে স্লটটা, কারণ অন্যান্য ব্যাচের পরীক্ষা থাকে, বাই চান্স যদি বেশি ক্রাউড হয়ে যায় অনেক সময়, তখন বসতে দিতে অসুবিধা হয়, তাহলে আমি বলে দেবো পরের স্লটে আয়, ঠিক আছে? স্লটটা আমাকে আগে থেকে জানিয়ে দিও। তো এমসিকিউ এক্সাম হবে 10 মার্কসের 20 মিনিট, আর স্কিল বেসড কোয়েশ্চেন থাকবে, জেনারেল স্কিল টেস্ট, কনসেপচুয়াল কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন থাকবে, 20 মার্কস, 40 মিনিট, 1 ঘন্টার এক্সাম। ক্লিয়ার? বলো। ফাইন। ও নোটস, আজকে তুমি যেহেতু আসলেই, আমার তরফ থেকে তাহলে উপহার রইল। নাইস। আচ্ছা বলো, ডাউটগুলো মিটিয়ে নি, তারপর নতুন চ্যাপ্টার স্টার্ট হবে। যেমন ছম ডিপিপি সলভ করেছো? ডিপিপি কষ্ট করে বানিয়ে দিলাম, নিয়ে আসো নি? এটা দিইনি, আর একটা এমসিকিউ শিট মতো দিইনি? তাই চাপ দিলাম,
তোদের দিইনি, গ্রুপেও পাঠাইনি না। হ্যাঁ, তো একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি ওইভাবে হবে, আজকে কেমিস্ট্রি স্টার্ট হবে। তাহলে বিপিন আমি ভুলে গেছি দিতে, আজকে তাহলে লাস্টে মনে করে নিয়ে নিস। পুরো এমসিকিউ আছে ওখানে প্রচুর সংখ্যক, ঠিক আছে? মানে একটা সিঙ্গেল A4 সিটের শুধু এমসিকিউ কোয়েশ্চেন ওরকম কিছু দিইনি। শিওর? ওকে, ও মিস্টেক। বলো ডাউটগুলো আমি মিটিয়ে নিই। ডাউট, গিভ মি সাম ডাউট। এটা কি বলছে? বলছে সাধারণ তুলা যন্ত্রের দুই বাহু অসমান। দেখ, ডাউটস ডিসকাশন। একটা তুলা যন্ত্র মানে এরকম আছে, এখানে একটা বাটি আছে, ভালো করে বুঝেন, একদম ভুলবি না, এরকম আছে, এইখানে আংটা রাখা হয়, তাই তো? তুলা যন্ত্রের দুই বাহু অসমান। অসমান মানে এইখানে এরকম আংটা রাখা হয় যেখান থেকে ধরে রে। ওকে, দুই বাহু অসমান দেখে বোঝা যাচ্ছে। আমি এইটাকে কত নিয়েছি, এখানে বাম দিকের বাহুর দৈর্ঘ্য x নিয়েছি, কোশ্চেনে যেভাবে আছে ঠিক সেভাবেই নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ডান দিকে এটা y আছে, বল হ্যাঁ কি না? ঠিক করেছি, ডান দিকের বাহুর দৈর্ঘ্য y, বাম দিকে এত, ঠিক আছে। কিন্তু পাত্র দুটির ভর সমান। এই যে পাত্রটা আছে, এই যে পাত্রটার ভর m, পাত্রটার ভর m হলো। কোনো বস্তুর সঠিক ভর কিভাবে নির্ণয় করা যাবে? একটা বস্তুর সঠিক ভর কিভাবে মাপবো? বস্তুর ভর, বস্তুর ভর m1, কি রে, বস্তুর ভর m1। তাহলে কি করব? একবার এখানে m1 কে রাখবো, আর একবার এখানে m1 কে রাখবো। এটা হচ্ছে অ্যাট ফার্স্ট, এটা প্রথমবার রাখবো, এটা হচ্ছে অ্যাট সেকেন্ড, দ্বিতীয়বার রাখবো। বল, এইটুকু ধরতে পারলি? বলো, m1টা ভর পাবো, বস্তুর ভর, কোনো বস্তুর ভর মাপতে বলেছে। বাজার করার জন্য যাই, বাটখারা আছে, বস্তুর ভর মানে সবজি, সবজির ভর m1। তো m1টাকে একবার এখানে রাখবো, দেখবো কত এখানে বাটখারা রাখতে হয়, আর একবার এখানে রাখবো, ডান দিকে রাখবো, দেখবো এখানে কত বাটখারা রাখতে হয়। ক্লিয়ার? এটুকু বোঝা গেল তো? দুবার করবো। আচ্ছা, বস্তুটিকে বাম পাত্রে রাখা হলো, এই কেসটা। তাহলে ফার্স্ট কেস, এখানে কি ইউজ করা হয়? এখানে ভ্রামক বলে একটা কোয়ান্টিটি আছে, মোমেন্ট বলে, মোমেন্ট অফ ফোর্স বলে একটা ভৌত রাশিকে ইউজ করা হয়, ভ্রামক বলে, ভ্রামক। এর ফর্মুলা হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। কি বললাম? ভ্রামক বলে একটা ভৌত রাশিকে এখানে ইউজ করা হয়, বুঝলি? ভ্রামক। তো বল ইনটু লম্ব দূরত্ব নিতে হবে, 90 ডিগ্রি হতে হবে দূরত্ব, 60 ডিগ্রি 30 ডিগ্রিতে হবে না, 90 নিতে হবে। কারেক্ট স্যার, বুঝলাম। তাহলে ভ্রামকের নীতি যদি হয়, তাহলে বল ইনটু লম্ব দূরত্ব। ভ্রামক মানে যে ঘোরায়, ভ্রামক ঘোরায়, যে রোটেট করে অ্যাকচুয়ালি। তাহলে এখানে ডান দিকের পাত্রে বাটখারা, ডান দিকের পাত্রে, দাঁড়া কি বলছে এখানে, বস্তুটা কোথায় আছে? বস্তুটিকে বাম পাত্রে রাখা হলো। আচ্ছা, তাহলে আমাকে এইভাবে সিনারিওটা করতে হবে, দুটো ডায়াগ্রাম করতে হবে, তাহলে বেটার বুঝতে পারবি। দোঠো ডায়াগ্রাম, এইখানে বস্তুটা রাখলাম, এইখানে বাটখারা রেখেছি m1। কথাটা বলছি, এখানে বস্তু আছে, বাটখারা আছে, তার মানে দুটো ব্যালেন্স হয়ে গেছে, সমান সমান হয়েছে। তাহলে বলবো বস্তুর ভর বাটখারার ভরের সমান, তাই তো হয়? এখানে যদি 2 কেজি হয়, তাহলে 2 কেজির বাটখারা রাখতে হবে। তাহলে এখানে বস্তুরা, এখানে বাটখারা, তাহলে ফার্স্ট কেস এটা। ফার্স্ট কেসে বস্তু এখানে, বাটখারা এখানে, বস্তুর ভর m আছে, আর এখানে যে বাটখারাটা রেখেছি, বাটখারার ভর m1 আছে, বাটখারার ভর m1 নেওয়া হয়েছে।
খেয়াল কর, ভ্রামক মানে কি? বল ইন্টু লম্ব দূরত্ব। এই বস্তুটার জন্য নিচের দিকে একটা বল কাজ করে, ওজন, ওজন, তাকে বলা হয় mg। এইখানে আর একটা নিচের দিকে বল কাজ করে, তাকে বলা হয় m1g। ওজন, 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 আরে ওজন ভাই, ওজন, ওজনকে ডাব্লু দিয়ে ডিনোট করা হয়। ডাব্লু মানে হচ্ছে mg দিয়ে বলা হয় ওজন, ওজন, বুঝলি? ওজন মানেও কিন্তু এটা একটা বল, ওজন একটা বল, ওজনও কিন্তু একটা ফোর্স, ওজনও একটা বল, ঠিক আছে? ওজনও কিন্তু একটা ফোর্স, একটা বল। তাহলে এবার এই সাইডটা দেখ, এই যে এটা হচ্ছে আলম্ব বলা হয়, এটা আলম্ব বলা হয়। আলম্বর এই দিকে চেক কর, বল কত? আলম্বর বাঁ দিকে মাথা মোটা, এমজি। ওজন মানে বল বলছে না, এমজি। ওই ফর্মুলাটা ইউজ করব, বল ইন্টু লম্ব দূরত্ব, এমজি। বাঁ দিকের দূরত্ব কত? এক্স বাবু, এক্স। ডান দিকে ওজন কত? সাব্বাস, ক্যা বাত है, এটাকে বলে ভ্রামকের নীতি। ভ্রামকের নীতি অনুসারে যদি আরো ডিটেলসে বলতে চাস, এই m1g এটাকে এই দিকে ঘোরাতে চায়, চেক কর। এটা এদিকে নামবে না, এদিকে নামবে। এটা কোন দিকে ঘোরাবে? এই m1g কোন দিকে ঘোরাবে? ওই দিকে না এদিকে? এদিকে ঘোরাবে। আরে ভাই কমন সেন্স, এরকম আছে না? এরকম করে নামিয়ে দেবে না? এরকম করে নামিয়ে দেবে তো। তাহলে এ চাইছে এদিকে ঘোরাতে, চাইছে এদিকে ঘোরাতে। এটা ভেবে দেখ ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। এটা ভেবে দেখ উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আরে ঘড়ি কাঁটা এইভাবে ঘুরে ভাই, বুঝলি? ভ্রামকের নীতি বলে ক্লকওয়াইজ ভ্রামক ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ ভ্রামক। ক্লকওয়াইজ ভ্রামক মানে, ক্লকওয়াইজ কোনটা আছে? এটা ভ্রামক মানে বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে বল কত? m1g। লম্ব দূরত্ব কত? দেখ এখানে লম্ব তৈরি হয়েছে, এখানে সুন্দর করে লম্ব তৈরি হচ্ছে, m1g ইন্টু ওয়াই। অ্যান্টি ক্লকওয়াইজ ভ্রামক মানে mg ইন্টু এক্স। দেখ বুঝতে পারলি কিনা? ক্লিয়ার হলো? এই সমীকরণটাই লেখা আছে, এটা 1 নম্বর নাম দেওয়া হয়েছে, এটা 1 নম্বর। এরপরে আসছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসে বাটখারার বস্তুকে ডান পাত্রে রাখা হয়েছে। সেকেন্ড কেস, সেকেন্ডলি, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস, এটা যা ছিল তাই আছে, ওখানে কিন্তু কিছু চেঞ্জ করতে বলেনি। ওটা এক্স আছে, এইটুকু পোর্শন এক্স আছে, এটা ওয়াই আছে। এবার বস্তু কোন দিকে আছে বল? বস্তু আগে বাঁ দিকে ছিল, এবার বস্তুকে ডান দিকে নিয়ে যা। এখানে বস্তু রেখেছিস, ঠিক আছে? তাহলে এখানে বাটখারা দিতে হবে। বাটখারা দিয়ে ধরে নে m1 পেলাম। বস্তু তো m আছেই, বস্তুর ভর অ্যাকচুয়ালি m, বুঝলি কিনা? বস্তু 2 কেজি, এবার এইখানে রেখে সাপোজ 2.5 পেলি, এখানে রেখে সাপোজ 2.2 পেলি, তুই কনফিউজ যে ভাই যাব বাবা। তাহলে বস্তুর আসল ভর কত সেটাই শেখা হচ্ছে কিভাবে করা হয়। তাহলে এখানে যদি প্র্যাকটিক্যালি কমন সেন্স লাগাই, তাহলে নিচের দিকে কাজ করবে m1g, নিচের দিকে কাজ করবে mg, তাই তো? তাহলে এখানেও বলবো ভ্রামকের নীতি অনুসারে কে কোন দিকে ঘোরাচ্ছে বল? এতক্ষণে বুঝে যাওয়া উচিত। এ বলবে এদিকে ঘোরাবো, এ বলবে এদিকে ঘোরাবো, ঠিক কথা? তাহলে এ ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, এটা উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বলবো ক্লকওয়াইজ ভ্রামক ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ ভ্রামক। ক্লকওয়াইজ মানে কত? ভ্রামক মানে কি বলা হলো? বল ইন্টু লম্ব দূরত্ব, বল ইন্টু লম্ব দূরত্ব। এখানে বল mg ইন্টু ওয়াই, mg ইন্টু ওয়াই। অ্যান্টি ক্লকওয়াইজে m1g ইন্টু এক্স। এবার কাটবো, দুটো কাটবো, এবার একটু বুদ্ধি খরচা করতে হবে। কোথায় রে? ও সরি সরি সরি, m2 হবে তো, বলবি তো? m1 তো আগে নিয়ে নিয়েছি, বাটখারাতে m1 নিয়ে নিয়েছি, তাই তো?
বাটকারার ভরটা আলাদা হচ্ছে, m2 হবে, m2 ঠিক আছে। এবারে কাটবো, দুটোর কাটবো, বুঝতে হবে এখানে সাইডে এদিকে m1g আছে, mg ওদিকে আছে, তাহলে এটাকে ওইভাবে নিয়ে যা, কাটতে সুবিধা হবে। মানে আমি বলতে চাইছি আমি এদিকে m2gx লিখলাম আর এইদিকে mgy লিখলাম, 2 নাম্বার সমীকরণ, তবে লজিক্যালি ম্যাচ করলো, কাটতে সুবিধা হবে না, mgy mgx। এবার ঠিক আছে, এবার ব্যাপারটা মানা যাচ্ছে, ঢুকলো মাথায়? না, এটা করার থেকে ও না, যেটা আছে ওটা থেকে করলেই হবে, তাহলে ওয়াই গুলো কাটা যাবে, এক্স ওয়াই গুলো কাটা যাবে। দাঁড়া, আমার ফোকাস হচ্ছে এক্স ওয়াই গুলো কাটতে হবে, এম কেটে লাভ নেই, কারণ এমটা তো বের করতে হবে। এটা 2 নাম্বার করে দে, 1 আর 2 ডিভাইড করে দে, 1/2, তাহলে এখানে হবে m1gy, এটা হবে mgy ইকুয়ালস টু mgx m2gx। ধরতে পারলে কি করলাম, জাস্ট ডিভাইড করে দেয়, কোনো কিছু চেঞ্জ করতে লাগবে না। এটা এই সাইডটা আছে m1gy mgy, m1gy mgy, পরেরটা দেখ mgx আছে mgx বাই m2gx, mgx বাই m2gx, নর্মাল ডিভাইড করে দে। এক্স ওয়াই গুলো কাটতে হবে, এক্স ওয়াই গুলো কাটতে হবে, তাহলে এখানে ওয়াই জি তো এমনিই কাটবে সব দিকে, তাহলে কি আসছে চেক কর, m1 বাই m ইকুয়ালস টু m বাই m2, ক্রস মাল্টিপ্লাই কর, তাহলে m1 m2 ইকুয়াল টু m স্কোয়ার, তাহলে শুধু m মানে রুট অফ m1 m2। ধরতে পারলি? বল দিশানি। এইভাবে ভর বের করতে হবে কখন, যখন দৈর্ঘ্য অসমান, ওটা হচ্ছে বস্তুর ভর কখন আমাদের হচ্ছে কি যন্ত্রটার নাম, তুলা যন্ত্রের বাহু অসমান, তুলা যন্ত্রের বাহু অসমান। ধরতে পারলি কনসেপ্টটা? বাহু অসমান, এক্স ওয়াই ডিফারেন্ট, বাহু অসমান, কিন্তু এই যে এইটা বাটিটা, এই বাটিটার ভর সেম। ওগুলো মাথায় এগুলো পরে লিখে নিতে পারবি ভালো করে কপিতে একদম। কিন্তু এটা হচ্ছে, এটা তো নোটসে লেখার কোনো ব্যাপার নেই, জায়গাও নেই, রাইট পিডিএফ পাঠিয়ে দেবো আমি, ক্লাসে লিখতে গেলে টাইম চলে যাবে অনেকটা, লাইট ইন সিডব্লিউ কপি করা যাবে তো? পাশেরটা বোঝা গেছে? ভেরি নাইস। কি বলছে, বাম দিকের পাত্র ডান দিকের পাত্র? হ্যাঁ তাই, ऐसी बात है। নেক্সট, তাহলে এটাও সলভ করা যাক তাহলে। ডাউট টু নোট পেজ 5, চল ভালো করে বুঝে নে। বলছে একটি সাধারণ তুলা যন্ত্রের 2 বাহু সমান, তাহলে এক্স আর ওয়াই সেম আছে, এক্স আর ওয়াই সেম আছে, বাহুর দৈর্ঘ্য সমান বলেছে, কিন্তু পাত্র দুটো আলাদা, যে দুটো বাটি থাকে, বাটি যার মধ্যে বস্তু আর বাটখারা রাখবো সেটা ডিফারেন্ট, বাটখারার ভর আলাদা, মানে বাটখারা বলছি বাটির ভর আলাদা। এই যন্ত্র দ্বারা কোনো বস্তুর সঠিক ভর কিভাবে মাপবো? ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি ফ্যান্টাস্টিক। তাহলে এখানেও অ্যাট ফার্স্ট প্রথমে আমরা কি দেখব, তাহলে এবার আমাকে মোটামুটি মাঝামাঝি জায়গায় চিন্তা করতে হবে। মাঝামাঝি জায়গায় ভাবলাম এই দুটো ডিস্টেন্স এক্স নিয়ে নে, এটাকেও এক্স বললাম, ইধার ভি এক্স আ গেয়া, তাই তো, কারণ সমান বলেছে না, 2 বাহুর দৈর্ঘ্য সমান, আলম্ব এটাকে বলে আলম্বর দুদিকে সমান, আলম্বর দুদিকে সমান। ভেরি নাইস। তুলাযন্ত্রের বাম দিকের পাত্রটির ভর m1। এইবারে বাবু এই দিকে যে পাত্রটা আছে, পাত্র এর নিজের ভর m1, এর নিজের ভর m2। খেয়াল করবি আগের বারে কিন্তু আমি পাত্রটার ভর ক্যালকুলেশনে নিইনি,
সমান তো, বোথ সাইড কেটে যাবে। আগের কোশ্চেনটা কি বলেছে? তুলাযন্ত্রের বাহুর দৈর্ঘ্য অসমান কিন্তু পাত্রের ভর সমান। ঢুকছে মাথায়? আগের ক্যালকুলেশন এই পাত্রটাও যদি 10 গ্রাম নিতাম, এটাকেও 10 নিতে হতো, তাহলে ডান দিকেও 10 বাঁ দিকেও 10, কেটে যেত। কিন্তু এখানে পাত্রগুলোর ভর আলাদা। কি বুঝলি? তাহলে পাত্রের ভর ডিফারেন্ট আছে। এবার কি বলছে? বস্তুটিকে বাম পাত্রে রাখা হলো। আচ্ছা, বস্তুটা কোথায় আছে? বস্তুটা বাম দিকে আছে, এইখানে রেখেছি বস্তু, হলো। তাহলে এইখানে আমি রাখবো বাটখারা, বুঝতে পারছিস? বস্তুটাকে এখানে রেখেছি, বস্তুর ভর কত নিয়েছি আমি? স্মল এম নিয়েছি। কতটা বাটখারা রাখতে হয়েছে? M1, বল বাবু। ঠিক আছে, বস্তুর ভর M1 নিয়েছে, না বাটখারার ভর M1 আছে, বস্তুর ভর আমি এমই নিয়ে নিলাম। চলো, বস্তুর ভর M, বস্তুর ভর M হলো। একই, সেম। স্যার ভ্রামকের নীতি, স্যার নিশ্চিন্ত মনে ভ্রামকের নীতি করে দিন, কিন্তু তার আগে বস এখানে মোট ওজন লিখতে হবে। মোট ওজন, স্যার এখানে M1 আছে, M আছে, তাহলে আমার লেখা উচিত M1 প্লাস M ইন্টু জি। ওজন mg, ওজন mg। এদিকে মোট M নিতে হবে না, এদিকেও তাই, এদিকে আমি মোট ওজন চুজ করব। তাহলে M2 প্লাস স্মল em ইন্টু জি। ইয়েস মাস্টার, ভেরি ক্লিয়ার। কোনটা বলছো? ও ও ও ও M2 প্লাস M1, বাকি ঠিক আছে তো? M1 প্লাস M, M2 প্লাস M1, ভেরি নাইস। ভ্রামকের নীতি, ভ্রামকের নীতি অনুসারে এদিকে কি বলবে? ব্রো এদিকে ঘোর, ক্লক না অ্যান্টি? ক্লকওয়াইজ। এ বলবে ব্রো এদিকে ঘোর, বলবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ভ্রামকের নীতি বলছে মোট ক্লকওয়াইজ ভ্রামক ইকুয়ালস টু মোট অ্যান্টি ক্লকওয়াইজ ভ্রামক। ভ্রামক মানে হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। এখানে সুন্দর করে মিষ্টি করে লম্ব রয়েছে, লম্ব দূরত্ব এটা এক্স, এটাও এক্স আছে, আলম্ব থেকে মাপতে হয়। তাহলে ক্লকওয়াইজের জন্য চেক কর কি আসছে। M2 M1 G X M1 mg ইন্টু বল ওই x। সুন্দর, অনেক কিছু কাটাকাটি হচ্ছে। এইটা 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 নোটসে এইটা ডিরেক্ট লেখা আছে, তো তোরা কিন্তু এইভাবেই করিস, ঠিক আছে? নোটসের শর্টকাটে করা আছে, এটাই লেখা আছে তো। M2, হ্যাঁ M2 প্লাস M1, দেখ তাই করা আছে, দেখ M2 প্লাস M1, M1 প্লাস M। সমঝা কিনা? ভ্রামকের নীতি অনুসারে আসে এটা, ফাইন। আচ্ছা, এটা 1 নম্বর নাম দিয়ে দিই, 1 নম্বর নাম দিয়ে দিই, তাই তো আছে। দাঁড়া ভাই, এটা ফার্স্ট এডটা হলো, ওটা সেকেন্ড এডটা। এবার তো চেঞ্জ করবো, বস্তু চেঞ্জ করবো, বাটখারা চেঞ্জ করবো, বুঝলি? প্রথমটা ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে কি করতে হয়? বাটখারা আর এই ইন্টারচেঞ্জ করতে হয়, তখন বাটখারার ভর পাল্টে যায়, তখন বাটখারার মেজারমেন্ট চেঞ্জ হয়ে যায়। দেখ বাটখারা এখানে কত নিয়েছি? স্মল M2 নেওয়া আছে, क्या बात है, সুন্দর। চলো আবার একই জিনিস, আচ্ছা এই পাত্র দুটো তো চেঞ্জ করিনি, পাত্র দুটো M1 আছে, M2 আছে, পাত্র দুটো M1 আছে, M2 আছে। এবার বস্তুর জায়গা চেঞ্জ হয়ে গেছে, এখানে বস্তু এসছে, বস্তু হচ্ছে কত ছিল? স্মল m। বস্তুর ভর তো ফিক্স থাকবে, আমি মাপবো ঠিক না ভুল সেটা আলাদা ব্যাপার। বাটখারার ভর চেঞ্জ হবে, বাটখারার ভর চেঞ্জ হবে বস, পাত্র চেঞ্জ করলেই বাটখারা চেঞ্জ হবে। তাহলে এখানে M1 প্লাস M2 ইন্টু জি, তাহলে এখানে নিচের দিকে M2 প্লাস M
ইন্টু জি, এ বলবে ব্রো এদিকে, এ বলবে ব্রো এদিকে, তাহলে এ বলবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, এ বলবে ক্লকওয়াইজ ঘোরাবো। সমঝা? আবার একই গল্প, ভ্রামকের নীতি, তাহলে মোট ক্লকওয়াইজ ভ্রামক ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ ভ্রামক। জানি বোঝা যাচ্ছে? হেভি জিনিস ভাই এগুলো, দারুণ অঙ্ক। হুট করে যদি এক্সামে দিয়ে দেয় না, ম্যাক্সিমাম পারবে না যদি প্র্যাকটিস না করে যায়। ক্লকওয়াইজ এ বানাবে, তাহলে এম টু এম জি, বল ইন্টু লম্ব দূরত্ব, এখানে এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি ইন্টু এক্স, তাহলে এম টু প্লাস এম ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু, তাই তো? জিএক্স জিএক্স কেটে যাচ্ছে। ভেরি নাইস, ক্রিস্টাল ক্লিয়ার স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে দুটো সমীকরণ পাওয়া গেল, দিস অ্যান্ড দিস। আমার কাজ হচ্ছে বস্তুর ভর বের করা ভাই, আমার কাজ হচ্ছে বস্তুর ভর বের করা। তাহলে এবার বল কি করা যাবে? বস্তুর ভর বের করা, এম ওয়ান প্লাস এম টু, স্মল এম টু প্লাস এম, পারফেক্ট। এটাকে 2 নাম্বার নাম দিয়ে দিলাম। খেয়াল করবে, এখানে একটু বুদ্ধি ইউজ করতে হবে। আমার কাজ হচ্ছে বস্তুর ভর বের করা, মানে এমটা বের করা, এম বস্তুর ভর, বস্তুর ভর টু ফাইন্ড, এটাই বের করতে হবে, এই ভরটাই বের করতে হবে। ঠিক আছে? তাহলে স্মল এম বের করব আমরা। কি করতে পারি দেখ, স্মল এম লাগবে তো, স্মল এম লাগবে, 1 - 2 করে দে। তোকে শুধু দেখতে হবে এমন কিছু না করিস যাতে স্মল এমটা কেটে যায়। 1 - 2 করলাম, তাহলে দেখ এই পার্টটা হবে এম টু প্লাস এম ওয়ান মাইনাস এম টু মাইনাস এম ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম, এম ওয়ান প্লাস এম মাইনাস এম ওয়ান মাইনাস এম টু। ফ্যান্টাস্টিক। দেখ বলি, এই দেখ এই পার্টটা আছে এম টু এম ওয়ান, 1 - 2 করছি, তাহলে ডান দিক মাইনাস, বাদিক মাইনাস, তাহলে এম টু প্লাস এম ওয়ান মাইনাস এটা হবে, তাহলে এর আগে মাইনাস যাবে, আগে মাইনাস যাবে, মাইনাস এম টু হয়েছে, এম এর জায়গায় মাইনাস এম হয়েছে। এটা দেখ এম ওয়ান প্লাস এম, এটা মাইনাস এটা হবে, তাহলে এর আগে মাইনাস যাবে, এর আগে মাইনাস যাবে, দেখ এম ওয়ান প্লাস এম মাইনাস এম ওয়ান মাইনাস এম টু। সুবিধা কি হলো? ইয়াস, এই দুজন থাকছে না। স্যার কি করে মনে রাখবো স্যার? ক্যাপিটাল এম গুলো বাদ দিতে হবে ব্যাস, কারণ ক্যাপিটাল এম গুলো কার ভর? বাটিটার, বাটির ভর। তুই বাজার করতে গেছিস, লজিক্যালি ভাব, বাজার করতে গেছিস, কোনোদিন কোনো বাজার বিক্রেতা সবজিওয়ালা তোকে তোর ওই যন্ত্রটা দেবে? দাও কাকু বাটির ভরটা মাপি, তারপরে আমি দেখবো বস্তুর ভর কত। এবার পসিবল বুঝতে পারছিস? তাহলে এই যে ক্যাপিটাল এম ওয়ান আর ক্যাপিটাল এম টু, যেটা আমরা পাত্রের ভর নিয়েছি, ওটা তো আমরা নিয়েছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, কারণ প্রশ্নে বলেছে পাত্র দুটোর ভর আলাদা, আমাদের নিতে হয়েছে ওটা, ওটা বাদ দিতে হবে, পাত্রের ভর বাদ দিতে হবে, পাত্রের ভর বাদ দিতে হবে, বুঝলে? তাহলে এখান থেকে কি আসছে? এম ওয়ান মাইনাস এম ইকুয়ালস টু এম মাইনাস এম টু, এম টুকে এদিকে নিয়ে আয়, তাহলে এম ওয়ান প্লাস এম টু ইকুয়ালস টু টু এম, এটা ওদিকে চলে গেল, এম টুটা এদিকে আসলো, এম টুটা এদিকে আসলো, এমটা ওদিকে চলে গেল, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারবো? সেখান থেকে আমরা এম বলতে পারবো এম ওয়ান প্লাস এম টু বাই টু। এই হলো গল্প, এই হলো গল্প, বুঝতে পারলি? ঢুকলো মাথায়? বল, এইগুলো পারা গেছে? এটা তো হয়েই গেছিল ক্লাসে, এরকম এরকম প্রিন্ট এসছে, মাই গুডনেস। এটা 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 কি পেরেছিস? ফর্মুলা বসালেই হবে,
এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হলো তো? তাহলে দেখ এটা কখন ইউজ করব, তাহলে সামারি। সামারি যদি বলি আমরা, ফার্স্টে হচ্ছে প্রথমটা কি ছিল চেক কর। প্রথমটা ছিল আমাদের যে বাহু অসমান, তুলা যন্ত্রের বাহু অসমান, তখন বস্তুর ভর স্মল m ইকুয়ালস টু রুট অফ m1 m2। আর সেকেন্ড, তুলা যন্ত্রের বাটি বা পাত্রের ভর অসমান, তখন বস্তুর ভর স্মল m ইকুয়ালস টু m1 প্লাস m2 বাই 2। m1 m2 কি? বাটখারার ভর। দুটি পাত্রে রাখা, ঢুকলো মাথায়? তাহলে দুটো আলাদা সিনারিও, একটা কোয়েশ্চেন দিয়েছে পেজ নাম্বার 6। তাহলে পেজ 6 এর প্রশ্ন বলছে একটি সাধারণ তুলাযন্ত্রের দুই বাহু অসমান, ব্যাস তাহলে এই কেসটা ঢুকে গেল। দুই বাহু অসমান মানে 1 নাম্বার, দুই বাহু অসমান মানে 1 নম্বরটা ডিসকাশন হবে, এটাই বোঝার। 1 নম্বর হলো মানে বাই ডিফল্ট ফাটাকসে মাথায় চমকে যাওয়া উচিত m1 m2 হলো। কোনো একটি বার তুলাযন্ত্র বাম দিকে রাখলাম, ডান দিকে রাখলাম, ডাজেন্ট ম্যাটার। একবার 8 গ্রাম মেপেছি, একবার 12.5, ফাটাফাট বসিয়ে দেবো। তাহলে 8 ইন্টু 12.5 কত হয় বল? তাই 12কে 2 দিয়ে করলে 25, 25কে 4 দিয়ে করলে 100। হ্যাঁ চলবে, কারণ দেখ 8 আর 12 96, আর 5 8 40, 96 4 100, তাহলে রুট 100। গ্রামে আছে না কেজি? গ্রাম, তাহলে 10 গ্রাম। এটা হচ্ছে বস্তুটার প্রকৃত ভর, ডাইরেক্ট ফর্মুলা ভাই। ক্লিয়ার হলো? বল দিশানি বল, বুঝতে পারলে? এগুলো কিন্তু শিওর খাতাতে নোট করা থাকা চাই, বুঝলে? যদি না থাকে নেক্সট দিন ইতনা মার মারেঙ্গে না। আর এটা আজকের মধ্যে গিয়েই নোট করবে, আধ ঘন্টারও কাজ নয়, বুঝলে? পিডিএফ পাঠাবো, ডাউনলোড করে নিয়ে নেট অফ, এয়ারপ্লেন মোড করে দেবে, ফাটিয়ে নোট করে নাও, কোনো নোটিফিকেশান নেই, কিছু নেই। বয়স হচ্ছে, সিরিয়াস হও। এটা কি পারা গেছে স্লাইড ক্যালিপার্সটা? এটা একটু বলে দিই, এটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। স্লাইড ক্যালিপার্সের সাম, প্রথম হচ্ছে স্যার এই জিনিসটা কি? স্লাইড ক্যালিপার্স কি? এটা স্লাইড ক্যালিপার্স ইনস্ট্রুমেন্ট, এটা যন্ত্র। কি কাজে লাগে? ক্ষুদ্র দৈর্ঘ্য মাপতে ইউজ করা হয়, ক্ষুদ্র দৈর্ঘ্য মাপার যন্ত্র, বুঝলি? অত্যন্ত ছোট দৈর্ঘ্য মাপার যন্ত্র। এই ধরনের, এই যে পেজের আমি প্রস্থ মাপবো, এইটা নর্মাল স্কেলে মাপা যাবে? নর্মাল স্কেলের 1 মিলিমিটার মিনিমাম লাগবে, লঘিষ্ঠ ধ্রুবক, এটা মাপাই যাবে না। তোর চুলের যদি প্রস্থ বলি, দৈর্ঘ্য নয়, প্রস্থ, চুল কতটা ব্যাস আছে পারবি নর্মাল স্কেলে মাপতে? জীবনে পসিবল নয়, তার জন্য এ আছে স্লাইড ক্যালিপার্স। এটার একটা নাম আছে, ভার্নিয়ার স্কেল। এর প্র্যাকটিক্যাল 11-এ গিয়ে করবি, ইনস্ট্রুমেন্টটা জেনে রাখ। বলছে স্লাইড ক্যালিপার্সে একটি দৈর্ঘ্য পাওয়া গেল 2 মিটার, তাহলে গিভেন একটা দৈর্ঘ্য পাওয়া গেছে এল, কত আছে বল? 2 সেন্টিমিটার পাওয়া গেল, 2.00 মানে 2, 2.00 মানে 2 ভাই। টু 2.00 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার, কোনো ইস্যু নেই। লঘিষ্ঠ ধ্রুবককে লিস্ট কাউন্ট বলা হয়, লিস্ট কাউন্ট, এলসি বললাম, এলসি লিস্ট কাউন্ট। লিস্ট লঘিষ্ঠ, কাউন্ট মানে ধ্রুবক, 0
0.01 কত সেন্টিমিটার, এটা হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। জানি বুঝলি, এটা এটা মানে কি, এটা মানে হচ্ছে মিনিমাম লেন্থ যা মাপা যাবে ওই স্কেলে। কি রে বল, মিনিমাম যতটা লেন্থ মেজার করা যাবে। তো প্রশ্ন করা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত, দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি কত। দেখ এখানে পুরো হিজিবিজি হয়ে গেছে, একটা দারুণ ফর্মুলা শিখিয়ে দিচ্ছি। ত্রুটি নির্ণয়, ত্রুটি নির্ণয় এগুলো হায়ার ক্লাসে খুব কাজে লাগবে, লোয়ার ক্লাসেও লাগবে। ত্রুটি নির্ণয়, তাই তো, পরিবর্তন বাই প্রাথমিক ইন্টু 100%। সিম্পল ফর্মুলা। স্যার পরিবর্তন মানে স্যার এখানে তো প্রাথমিক দেওয়া আছে, দৈর্ঘ্য এটা প্রাথমিক, প্রাথমিক শুরুতে কত পেয়েছি 2। লঘিষ্ঠ ধ্রুবক মানে ওই যে ইনস্ট্রুমেন্টটা, শুনছিস মন দিয়ে, ওই ইনস্ট্রুমেন্টটা কতটা মাপতে পারে, মিনিমাম 0.01 সেন্টিমিটার। আগে দেখবি একক সেম আছে কিনা, নাহলে সেম এককে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হবে। পরিবর্তন মানে স্যার প্রাথমিক, তো এটা বসিয়ে দেবো 2। পরিবর্তন মানে পরিবর্তন তো কিছু বলা নেই, কমন সেন্স। আমি ওই স্কেলটা দিয়ে মাপছি, ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপছি। মাপতে গেলে সব থেকে কম পরিবর্তন কত হতে পারে, কি করে? গুড। নর্মাল যে এই যে স্কেলগুলো আছে, কামান সেন্স, এই স্কেল যদি আমি দৈর্ঘ্য মাপি, সব থেকে কম কতটা পরিবর্তন আমি মাপতে পারবো, মাথা মোটা 1 মিলিমিটার। এর মধ্যে কম, ওর কম পসিবল না, দেবেই তো নাও, ওখানে ওটাই তো লঘিষ্ঠ ধ্রুবক, বুঝতে পারলি? তার মানে যদি প্রশ্নে দেখিস লঘিষ্ঠ ধ্রুবক বলা আছে, তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বাই প্রাথমিক ইন্টু 100 করে দিবি। কমন সেন্স লাগাতে হবে যে আচ্ছা পরিবর্তন ফর্মুলা, স্যার বলেছিল পরিবর্তন তো দেয়া নেই কোথাও, তার মানে ওই স্কেলে আমি কতটা মিনিমাম দৈর্ঘ্য পরিবর্তন মাপতে পারবো না লঘিষ্ঠ ধ্রুবক, কারণ লঘিষ্ঠ ধ্রুবক মানে মিনিমাম যেটা মাপা যায়, তাহলে ওটাই মিনিমাম মাপতে পারবো। আচ্ছা তাহলে ওটা হবে, প্রাথমিক তো দেয়া আছে, চলো বসিয়ে দাও। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.01, তাহলে 0.01, এল মানে 2 ইন্টু 100 টাকা, পয়েন্ট উঠবে নিচে 100 যাবে নাকি? আরে পয়েন্ট উঠলো 100 গেল, 100 কাটবে, তাহলে 0.5%, বলতে পারিস হাফ মানে 0.5 হলো। সিবিএসসিতে হলে এরকমই কোশ্চেন দেয়, যে একটা ভালো কোশ্চেন অ্যাড করে দেয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা করে না। ওরা বলে যে এই রেজাল্টের বিষয়ে তোমার মতামত কি, দেখিস সরে গেছে, তুই বলবি স্যার কোনো মতামতই নেই, কোয়েশ্চেন দিয়েছে অ্যান্সার করেছি মিটে গেছে। ভালো, কিন্তু বলছে এই রেজাল্টের বিষয়ে তোমার মতামত কি, বল মতামত কি। রেজাল্টটা দেখে বা বুঝে কি ফিল আসছে বা কি ব্যাপারটা মনে হচ্ছে, কনসেপচুয়াল জিনিস। কিন্তু যে ফর্মুলা জানে ম্যাক্সিমাম, যারা মোটামুটি পড়েছে ঠিকঠাক, ম্যাক্সিমাম নামিয়ে দেবে স্কুলে, দেখে নিস। যারা একটু ফিজিক্স মন দিয়ে পড়ে ম্যাক্সিমাম নামিয়ে দেবে। আচ্ছা পরিবর্তন বা প্রাথমিক সবাই জানে, তাহলে লিস্ট কাউন্ট মানে লঘিষ্ঠ ধ্রুবক বা প্রাথমিক, চলো নামিয়ে দেবে। যদি জিজ্ঞাসা করে যে যুক্তিটা কি, মানে কি কি জিনিসটা কি বোঝাচ্ছে, 0.5% কি বেরোলো, ত্রুটি, তার মানে 99.5% কারেক্ট। তার মানে যে এক্সপেরিমেন্ট করেছে সে অত্যন্ত কম ভুল করেছে। স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য মাপার সময় এক্সপেরিমেন্ট হয়, এবার যন্ত্রের ত্রুটি থাকে, অনেক সময় আমাদেরও পার্সোনাল ত্রুটি থাকে। মাপছিস, হট করে ফোনের নোটিফিকেশন আসলো, টুং, দেখি মিম পাঠিয়েছে, এক্সপেরিমেন্টটা গেল ঘেঁটে।
এই সমস্ত ত্রুটিগুলো এই ফর্মুলা দিয়ে বেরোয়, ত্রুটি বের করার ফর্মুলা। ত্রুটিটা বেশি না কম? কম, অত্যন্ত কম। যদি 5-10% ভুল করতো তাহলে বলতাম যে ভাই ঘাপলা করে দিয়েছিস। 1%-এরও কম, তাহলে খুবই ভালো এক্সপেরিমেন্ট করেছে, বুঝলে? তার মানে এটার সিগনিফিকেন্স হচ্ছে, তাৎপর্য হচ্ছে সঠিক পরিমাপ কত? 99.5%। দুর্ধর্ষ ব্যাপার, খুবই ভালো মেজারমেন্ট করেছে, আর অত্যন্ত কম ত্রুটি, অত্যন্ত কম ত্রুটি। যদি এটা 5-6% হতো আমি বলতাম যে ভাই আবার কর। 5-6% ত্রুটিও কিন্তু ম্যাটার করে। এই যে এত মানে ইন্ডাস্ট্রি, এত যে স্পেস রিসার্চ, আমাদের ইন্ডিয়াতে এখন স্পেস রিসার্চে চরম এগিয়ে গেছে। ছোট ছোট এক একটা ভুল, ওখানে 0.5% ত্রুটিও অ্যালাউ নয়। এক্স্যাক্ট প্রিসিশন লাগবে ভাই। যদি মানে 10⁻⁻6ও ভুল হয় না, কোটি কোটি টাকা চলে যাবে, পুরো স্পেস ক্রাফট, স্পেস যান, স্যাটেলাইট নষ্ট হয়ে যাবে। কতটা প্রিসিশন লাগে চিন্তা কর, বুঝলে? ওই জন্য মিনিমাম ত্রুটি করাতে হবে, তার জন্য এই ক্যালকুলেশনগুলো ওখানে করা হয়। সমঝা? বুঝলে? এই যে প্লেন ফ্লাইট বাগেরা ওরে কতটা প্রিসিশন লাগে চিন্তা কর। অনেক সময় হয় না, খবরে বেরোয় না যে দুটো প্লেন সামনাসামনি চলেছে কিন্তু তাও ডজ করে চলে গেছে, ওই এক্স্যাক্ট প্রিসাইজ ভ্যালু, বুঝলে? এই ব্যাপার, এই ব্যাপার, এটা এটা একটা ঘটনাও আছে তোর। এটাকে জাইগার্নিক এফেক্ট বলে। একজন লোক আর কি, উনি আমেরিকান একজন বিখ্যাত আবহাওয়াবিদ ছিলেন, ঠিক আছে? তো আবহাওয়ার জন্য উনি আগে কম্পিউটারে বসে ভ্যালু দিয়ে আবহাওয়ার পূর্বাভাস আগে ঠিক করে নিতেন, 10 দিন আগে থেকে উনি ঠিক করে নিতেন। তো একদিন কি হয়েছে, উনি এরকম ডেটা দিয়েছেন, দিয়ে কম্পিউটার দেখাচ্ছে যে কোনো বৃষ্টি হওয়ার চান্স নেই, ওয়েদার নর্মাল থাকবে, চিল থাকবে, ভালো থাকবে। ঠিক আছে, ভালো কথা। পরের দিন এসে সেই ভ্যালুগুলো দিয়েছেন, দেখাচ্ছে যে ধুমা ঝড় উঠবে, টর্নেডো আসবে, ঘরফর উড়ে চলে যাবে, চরম দুর্দশা হবে। উনি তো ভয় পেয়ে গেলেন যে ভাই কী ব্যাপার হলো, এ তো আগের দিনই বললো যে আজকে ঠিক থাকবে, আজকে বলছে অন্য। কনফিউশন, উনি ভয় পেয়ে গেলেন যে ভাই আমি কি ভুল করলাম। চিন্তা করলেন, বুঝলেন, তারপর দেখলেন যে কোনো মোটামুটি ওই দিনটা ঝড় বাদল হলো না। উনি আরও চিন্তায় পড়ে গেলেন, যাত্রেরা কে ভুল, আমি ভুল না আমার কম্পিউটার ভুল। তারপর রাত্রে বাড়ি গেলেন, ভাবলেন যে কিছু কি ভুল করেছি। উনি দেখলেন হ্যাঁ, ডেটা বসানোর সময় আগের দিন পয়েন্টের পরে 6 ঘর বসিয়েছিলাম, নেক্সট দিন পয়েন্টের পরে 3 ঘর বসিয়েছি। খেয়াল কর কত সূক্ষ্ম চেঞ্জ। ধরে 0.12345 তাই তো, এটা ফার্স্ট দিন বসিয়েছেন, মানে কতটা সূক্ষ্ম। পরের দিন শুধু 123 বসিয়েছেন। পুরো সিস্টেম এই দেখ পয়েন্টের, এটা মানে কত পজিশন বুঝতে পারছিস? এটা মানে হচ্ছে 0.000 তারপরে শুরু হচ্ছে। এই 3 তো নেওয়া হয়ে যাচ্ছে না, পয়েন্টের পরে 1 2 3, পয়েন্টের পরে 3 ঘরের পরের সংখ্যা নিতে ভুল করেছেন বলে দেখা যাচ্ছে যে ঘর বাড়ি উঠে চলে যাবে। এক্স্যাক্ট প্রিসিশন লাগে, বুঝলে? ভেরি নাইস। আর বলো, আর বাকি ঠিক আছে তো কুকি? আর কোনো ডাউট? এগোই, এলো কিন্তু আজকের মধ্যে লিখে নেওয়া চাই, খোঁজ নেবো কিন্তু আমি, ছবি বাড়াতে বলবো, হেবি পাঙ্গা হয়ে যাবে না হলে। তো খাটাখাটি করে নোটস বানাচ্ছি আর কি, আমি খাটবো তোমরা খাটবে না, ऐसा नहीं चलेगा দিদি। আর বলো, আর আছে? এগোই তাহলে, তাহলে ওই কথাই রইলো। তাহলে এক্সামটা তোমরা দিচ্ছ সুন্দরভাবে। আবার কি এই দেখ, ওখানে একটা ফর্মুলা লিখে রাখতো, এটা নোটসেই লিখে রাখ। সেকেন্ড দোলক, আরে পেন্ডুলাম সেকেন্ড দোলক
পেন্ডুলাম, দোলনকাল বা পর্যায়কাল t equals to 2 pi root of L by G। L মানে হচ্ছে তো এই যে সুতোটা, কি যেন বলে সুতোটাকে, দৈর্ঘ্য, পেন্ডুলামের দৈর্ঘ্য, পেন্ডুলামের দৈর্ঘ্য, যেটা জানিস তো, অভিকর্ষজ ত্বরণ ভ্যালু জানিস তো, আরে ভাই 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যে ত্বরণে পৃথিবী টানে বস্তুকে, আর 980 সেন্টিমিটার, 981ও লেখে চলবে, অসুবিধা নেই, ঠিক আছে। এটা ফর্মুলা, এই ফর্মুলাতে বসিয়ে আসে, এ দেখ একবার দেখে নে একটু, পেন্ডুলাম তো, এই যে এটা পেন্ডুলাম, আমার গরিবের পেন্ডুলাম এরকমই হয় পেন্ডুলাম, এটা এই যে দড়িটা এটা হচ্ছে এল, এটাকে বলা হয় বব, মানে আসল পেন্ডুলামের এখানে একটা ছোট পাথর মতো থাকে, ওটাকে বলা হয় বব, এটাকে পেন্ডুলাম ভাব, এটা দুলবে, দেখ এই যাবে এই আসবে, থামবে না, এটাকে বলে একবার দোলা, ওটা করতে ওর 2 সেকেন্ড টাইম লাগে, বুঝলি? এই যে গেলাম, এই ফার্স্ট চলে গেল, এই দৈর্ঘ্যটা হতে হয় 1 মিটার, তার জন্য হয়তো 1 মিটার পসিবল নয়, বাট ফিল করার চেষ্টা কর, এটা 1 মিটারের লেন্থ হয়, এটা এই যায়, ও তো দুলবে নাকি, এই গেল, এইটা হলো 2 সেকেন্ড টাইম, এটাকে বলে দোলন, বুঝলে? তো সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমাদের পৃথিবীতে যে সমস্ত সেকেন্ড দোলক আছে, দৈর্ঘ্য নেওয়া হয় অলমোস্ট 1 মিটার, অলমোস্ট 0.99 সামথিং, তো অলমোস্ট 1 মিটার, বুঝলি? এটা অলমোস্ট সিম্বল, তো এখানে বসাবি 2 পাই রুট অফ 1 বাই জি, জি মানে 9.8, এটা মিটার আছে বাবু, এসআই জি, এটা বসালে দেখবি এটা আসবে 2 সেকেন্ডের মতো, ভ্যালু বের করার দরকার নেই, জাস্ট মনে রাখলেই হবে, বুঝতে পারলি? 1 মিটার দৈর্ঘ্য, যদি 2 মিটার নিই ও অবভিয়াসলি চেঞ্জ হবে, 3 নিলে চেঞ্জ হবে, কিন্তু নর্মাল ম্যাক্সিমাম ল্যাবে 1 মিটার দৈর্ঘ্যেই থাকে, কারণ 2 মিটার তো অনেক লম্বা হয়ে যাবে ভাই, কত বড় পেন্ডুলাম দেবো, 1 মিটারের পেন্ডুলাম ইউজ করা হয়, বুঝলে? বক্স কর, অ্যান্সারটা বক্স করে দে বাবু, 2 সেকেন্ড যেটা, ঠিক আছে, ক্লিয়ার? 2 সেকেন্ড, ওটাই বলছে, ওখানে ক্যালকুলেশন করা আছে, বল এগোই, শুরু করা যাক। আরে জলদি ভাই, 50 মিনিট এখানেই হয়ে গেল ডাউট ডিসকাশনে। नया चैप्टर, सुंदर सा चैप्टर, चलिए 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 चलिए, परमाणुर गठन, दारुण चैप्टर, केमिस्ट्रिर फार्स्ट चैप्टर आमादेर कि आछे एखाने, हालका एकटु हिस्ट्री डिसकास करब झापाझाप, आर कि आछे एटमिक मडेल, एटम सम्पर्के कार कि बक्तव्य आछे, इलेक्ट्रनिक कनफिगारेशन, किभाबे इलेक्ट्रन साजानो हय, एबं मेनी मोर, आरो अनेक किछु आछे। हिस्टोरी कि बोलछे, समस्त पदार्थ अल मैटार इज मेड अप अफ एटम, এটা এই ধারণা মোটামুটি শুরুতে গ্রিক দেশ থেকেই ছিল, আমাদের এশিয়ান ইন্ডিয়ান কান্ট্রিতেও ছিল, বুঝলে? ভারতীয় সভ্যতায়ও ছিল আমাদের সিভিলাইজেশনে, যে সব কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, কণা বলে, কণা নামটা কোত্থেকে এসছে, কনাদ বলে একজন সায়েন্টিস্টের থেকে, কনাদ থেকে কণা, উনি ফার্স্ট নাম দিয়েছিলেন পরমাণু, পরমাণু, ইন্ডিয়ান নেম, গর্ব কর, ঠিক আছে? ভারতীয় সংস্কৃতির নাম ওটা, কনাদ, ঋষি কনাদের নাম থেকে। যাই হোক, তারপরে গ্রীসে ওই চর্চা হলো, ডেমোক্রেটিস উনি আসলেন, উনি এসে পরমাণুর একটা চিন্তাভাবনা দিলেন। মডার্ন টাইমে বর্তমান সময়ে আমরা ডাল্টনকে মেনলি চিন্তা করি, 1803 সালে ডাল্টন বলি আমরা, যে উনি মডার্ন সায়েন্সে প্রথম চেষ্টা করলেন, এগুলো সব তো আগের ধারণা, মডার্নিটিতে ডাল্টনকে আমরা চিন্তা করি, উনি ভালোভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করলেন। ডাল্টন কি বলেছিলেন,
ডাল্টন বলেছিলেন পরমাণু ক্ষুদ্র, হক কথা। পরমাণুকে ভাঙা যায় না, ভুল কথা। পরমাণুর মধ্যে অন্য কেউ থাকে না, ভুল কথা। প্রথম দিকে দিয়েছিলেন না, ওই জন্য কিছু ভুল ত্রুটি ছিল, বুঝলে। ডাল্টনকে আমরা বলি মডার্ন পরমাণুবাদের মানে কি বলবো এস্টাবলিশমেন্ট করা আর কি, ঠিক আছে, আগের ধারণাটাকে আরো ভালোভাবে দেওয়া, কিন্তু তার মধ্যেও না অনেক ভুল ত্রুটি ছিল। ভেরি নাইস। তো ডাল্টন গেলেন, তারপরে আসলো টমসন, বিখ্যাত লোক ভাই, জে জে টমসন। জে জে টমসন আসলেন, উনি এসে আবার পরমাণু সম্পর্কে বললেন, ডাল্টনকে বললেন ব্রো আঙ্কেল পরমাণু ভাঙা যায়। ডাল্টন থিওরি বাদ হয়ে গেল। জে জে টমসন নিজের দিলেন প্লাম পুডিং মডেল, ওটা 12-এ গিয়ে পড়াবো। প্লাম পুডিং মডেল, ওটাও ভুল হলো, বাদ হয়ে গেল। রাদারফোর্ড আসলেন, রাদারফোর্ড, হ্যাঁ পর গুরু পরম্পরায়, রাইট রাইট। রাদারফোর্ড আসলেন, জে জে টমসন ছিলেন টিচার। জে জে টমসনের অনেকটা সিনিয়র ছিলেন ডাল্টন, অনেক আগের সিনিয়র, এক্স্যাক্টলি কানেকশন গুরু নয় কিন্তু সিনিয়র। জে জে টমসনের একদম স্টুডেন্ট ছিল রাদারফোর্ড। বললো স্যার, ও স্যার আপনার থিওরি ভুল স্যার। তো টমসন বললেন যে তাহলে তুমি বের করো। রাদারফোর্ড বিখ্যাত এক্সপেরিমেন্ট করলেন, বলা হয় মানে সায়েন্সের ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বড় এক্সপেরিমেন্ট। 5-6টা এক্সপেরিমেন্ট আছে, একদম পুরো দিগ্গজ এক্সপেরিমেন্ট। রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট তার মধ্যে একটা, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ঠিক আছে, বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেটা আমরা দেখবো আজকে। তো করলেন, করে উনি টুকটাক কথাবার্তা বললেন, এই সেই দেখা গেল। ওটা নিয়ে কাজকর্ম হলো, সায়েন্স আরও এগোলো, দেখা গেল ওতেও ঘাপলা আছে, ওতেও ঘাপলা সলভ করলো দুজন, নিলস বোর আর স্যাডউইক বা চ্যাডউইক, যা বলবি। নিলস বোর সেপারেট একজন লোক, স্যাডউইক হচ্ছে রাদারফোর্ডের শিষ্য। স্যাডউইক এসে আলটিমেটলি লাস্টে যেটা বললেন, বোরের অনেক পরে স্যাডউইক এসেছিলেন, স্যাডউইক এসে যেটা বললেন সেটা এখনকার সময় মোস্ট অ্যাকসেপ্টেড। তবে তারপরেও মডিফিকেশন হয়েছে, হতে 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 এখন চলছে কোয়ান্টাম মডেল। 11-এ গিয়ে পড়বি, অ্যাটম সম্পর্কে চলছে কোয়ান্টাম মডেল, বুঝলে। স্যার এইগুলোতে কার কৃতিত্ব? কোয়ান্টাম মডেলের জন্য অনেক সায়েন্টিস্ট আছেন, যেমন হাইজেনবার্গ আছেন, ফ্যান্টাস্টিক লোক, আমার বড় পছন্দের লোক। হাইজেনবার্গ আছেন, নিলস বোর আছেন, সামারফিল্ড আছেন। এরা মিলে সব পুরনো ধারণা বাদ দিয়ে কোয়ান্টাম মডেল দিলেন, ঠিক আছে। আমরা ভাই গরিব মানুষ, আমরা একদম অল্পটা পড়বো, একদম শুরুর দিকেটা পড়বো, বোরের কথা অবধি পড়বো, ঠিক আছে। ভেরি নাইস, বাকি যা আছে পড়ে নিও, ঠিক আছে। 1906 সালে কিন্তু নোবেলও পেয়েছিলেন, ইয়াস। ডাল্টন কি বলছেন ভদ্রলোক? বলছেন প্রত্যেকটি মৌলতে অসংখ্য অতি ক্ষুদ্র অবিভাজ্য, ভাঙা যাবে না, নিরেট মানে শক্ত কণা, নিরেট বোঝো, নিরেট আর ফাঁপা। নিরেট মানে ভেতরে মেটেরিয়াল আছে, ফাঁপা নয়। তরমুজ নিরেট, কিন্তু নারকেল জল বের করে দিলে ভেতরটা ফাঁপা। নিরেট মানে ভেতরে মেটেরিয়াল আছে। তো ডাল্টন বলছেন যে পরমাণু অবিভাজ্য, প্রথম কথা ভাঙা যাবে না, নিরেট মানে ভেতরটা পুরো ভর্তি আছে। ভেরি নাইস। ক্ষুদ্রতম কণাকে বললেন পরমাণু, যেটা কণাদো বলেছিলেন, পরমাণুর মধ্যে মৌলের সব ধর্ম থাকবে, মানে মৌল যদি ল্যাদ খায় পরমাণুও ল্যাদ খাবে, মৌল যদি ফোন ঘাটে পরমাণুও ফোন ঘাটবে, মৌল যদি সারাক্ষণ রিলস দেখে বেড়ায় পরমাণুও সারাক্ষণ। নাইস, বলছে ওটা তো আমাদেরই সাথে হচ্ছে, ইয়েস। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, যা কেমিক্যাল রিয়াকশন হবে কে করবে? পরমাণু করবে, একটা একটা করে পরমাণু গিয়ে করবে। এই মোটামুটি বেসিক 3টে কথা বোঝা গেল। রাদারফোর্ড কি বললাম, ডাল্টন এটা বললেন, তারপরে আরো অনেকে আসলে বলে যেটা ভুল। মাঝখানেগুলো পড়ার দরকার, মাঝখানে অনেক থিওরি আছে, প্লাম পুডিং মডেল আছে, ওয়াটারমেলন মডেল, অনেক আছে, লাগবে না। আমরা রাদারফোর্ড পড়বো আর বোর পড়বো, সমঝা? ওই দুটো ইম্পর্টেন্ট। এই যে রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষা, বিখ্যাত পরীক্ষা। এই পরীক্ষাটা কি ছিল, আর পরীক্ষার 4টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি কনক্লিউশন নিয়ে এসেছিলেন। এই এক্সপেরিমেন্টটা ছিল বলেই কিন্তু সায়েন্স এতদূর আসলো, বুঝলে। নাহলে হয়তো তোমাকে এখন বাড়ি থেকে হেঁটে 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 আসতে হতো। এত টেকনোলজি, এত গাড়ি ঘোড়া, এত সায়েন্স এগোনো পসিবলই হতো না। এক্স্যাক্টলি, বহুত বড় এক্সপেরিমেন্ট ছিল।
অনেক কস্ট, অনেক পয়সা, যদিও উনি বিশাল বড়লোক ছিলেন, এটা হক কথা, কিন্তু এক্সপেরিমেন্টটা দারুণ ছিল। 1911 সাল রাদারফোর্ড কি করলেন, 0 পয়েন্ট, এই সংখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক না। এই যে ইউপিএসসি, আইএএস বা গভর্নমেন্ট জব যেখানে এক্সাম হয়, যেখানে 10-এর সিলেবাস আছে, এইগুলো কিন্তু দেয়। রাদারফোর্ডের আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে সোনা যেটা নেওয়া হয়েছিল, গোল্ড, সেটার বেধ কত ছিল, 0.0004 মিলিমিটার, একদম পাতলা, অত্যন্ত পাতলা। এত মিলিমিটার বেধের সোনার পাত নিয়েছিলেন বিসমাথ, বিআই, জাতীয় তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। বিসমাথ পদার্থ বিআই, এদের পুরো পিরিয়ডিক টেবিল দেওয়া আছে, 118খানা টোটাল এলিমেন্ট আছে। বিসমাথ খুঁজে পেয়েছিস, বিআই, পেয়েছিস? নাইট্রোজেন ফ্যামিলি চেক কর, 15 নম্বর। আরে 15 ওদিকে কি, এদিকে পাবি 15, এদিকে পাবি খুকি, 15 নম্বর ফ্যামিলি, দেখ নাইট্রোজেন ফ্যামিলি বলা হয়, একদম নিচে যা, পেলি বিসমাথ, বিআই? কিরে পাস নি জানি? সত্যি, ওই তো বাবু, ওই তো দেখ এমসির ওপরে বিসমাথ, ঠিক আছে? বিসমাথ হচ্ছে তেজস্ক্রিয়। স্যার তেজস্ক্রিয় মানে আলফা বিটা গামা নাম শুনেছো? আলফা বিটা গামা, আলফা বিটা গামা ছাড়ে, আলফা বিটা গামা ছাড়ে, বিসমাথ ছাড়ে। তো ওর থেকে যে আলফাটা বেরোচ্ছে, বা ইমাজিন কর, আচ্ছা মানে বিসমাথ থেকে আলফা বেরোচ্ছে, কোথায় গিয়ে হিট করছে, সোনার পাতে, সোনার পাতে। তা হিট করে তো আলফা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তো একটা কোনো পর্দা থাকতে হবে। কিসের পর্দা নিয়েছিলেন? জিঙ্ক সালফাইডের একটা পর্দা। কথাটা বোঝ, বিসমাথ আছে, বিসমাথ থেকে কে বেরোচ্ছে, মন দিয়ে শোন, আলফা বেরিয়ে কোথায় হিট করছে, সোনার পাত, সোনার পাতের পেছনে রাখা আছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা। সেই পর্দায় দেখবো আলফাগুলো এসে কি বিহেভ করে, সোনার মধ্যে দিয়ে যাচ্ছে না, গিয়ে আলফায় কেমন বিহেভ করে, এটা উনি দেখেছিলেন। সমঝা? এই যে আহা, অসাধারণ। এটা সোনার নিউক্লিয়াস, গোল্ড, সোনার নিউক্লিয়াসের স্ট্রাকচার। এটা রাদারফোর্ডই ড্র করেছিলেন, অবভিয়াসলি বাংলায় করেননি। তো এখানে এই আলফা কণার স্রোত, আলফা কণার আধান, আলফা কণা মানে অ্যাকচুয়ালি কে বলতো, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম। আলফা কণার আধান মানে চার্জ, চার্জ +2 হয়। আলফা মানে অ্যাকচুয়ালি হিলিয়ামকে বোঝানো হয়, আর আলফা কণার আধান হচ্ছে +2 বলা হয়। এই দেখ +2 +2 +2 +2 +2 যাচ্ছে, এগুলো আলফা কণা যাচ্ছে কোথায় যাচ্ছে, সোনার নিউক্লিয়াসের দিকে। নিউক্লিয়াসে কি থাকে, একটা নিউট্রন, মানে একটা পজিশনে নিউট্রন থাকে, তার চারপাশে ইলেকট্রন থাকে। জানো এটা? এটা জানো কারণ মডার্ন সায়েন্স তোমরা পড়েছো বলে, তখন কিন্তু এগুলো ছিল না। তখন এই যে ডায়াগ্রামটা এখানে করা হয়েছে, বুঝলে, ডায়াগ্রামটাই ছিল না যে আচ্ছা কেন্দ্রে নিউক্লিয়াস, চারপাশে ইলেকট্রন, হাট তেরি, কেন্দ্রে নিউক্লিয়াসই জানা ছিল না, রাদারফোর্ড এসে বললেন। সমঝা? তো যাই হোক, না কেন্দ্রে নিউক্লিয়াস আছে, চারপাশে কি আছে, ইলেকট্রন। ভেরি নাইস। আলফা প্লাস না মাইনাস? প্লাস। দেখ আলফা যাচ্ছে, রাদারফোর্ড কি দেখলেন, এখানে ছিল জিঙ্ক সালফাইডের পর্দা। উনি দেখলেন কিছু আলফা কণা স্ট্রেট বেরিয়ে পড়েছে, দেখ এটা স্ট্রেট এসে পড়েছে। আচ্ছা, কিছু আলফা কণা হালকা টিল্টেড হয়েছে, দেখ হালকা বেঁকেছে, খেয়াল করলি? কিছু অত্যন্ত বেঁকে গেছে, দেখ, ও ভাই বিশাল বেঁকে গেছে। কিছু তো মানে ডিরেক্ট রিবাউন্ড করে ফেরত চলে এসছে, দেখ সিধা গায়া সিধা চালা আয়া। খেয়াল কর, বেশ কিছু সংখ্যক স্ট্রেট বেরিয়ে গেল, দেখ এখানে একটা, এখানে দুটো, তিনটে স্ট্রেট বেরিয়ে গেছে। অল্প সংখ্যক একটু বেঁকেছে, দেখ দিস দিস হালকা টিল্টেড। তারও অল্প সংখ্যক অনেকটা বেঁকেছে, তারও অল্প সংখ্যক ডাইরেক্ট 180 ডিগ্রি ফেরত চলে এসেছে, তাই তো? এটা রাদারফোর্ড খেয়াল করলেন। কি বলছে সিদ্ধান্ত?
অধিকাংশ আলফা কণা কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে, তাই পরমাণু নিরেট নয়। ডাল্টন বলেছিলেন নিরেট। পরমাণুর মধ্যে প্রচুর মেটেরিয়াল আছে, ঘন্টা মেটেরিয়াল থাকলে তো আলফা কণা যেতেই পারতো না, আটকে যেত। কিন্তু অনেক আলফা কণা, আমাদের ছবিতেও তাই, 3টে আলফা কণা জিঙ্ক সালফাইডে এসে আঘাত করছে। তাহলে পরমাণু নিরেট না ফাঁপা? বিশাল ফাঁপা, ফাঁপা ফাঁপা, বিশাল ফাঁপা, পুরো ভ্যাকান্ট, শূন্যস্থানই শূন্যস্থান, বেশিরভাগ স্থান শূন্য, পরমাণু কিছু নেই। 2000 আলফা কণার মধ্যে একটা আলফা কণা যে পথে যায় আবার সেই পথে ফেরত চলে আসে। 2000-এর মধ্যে একটা, অর্থাৎ আলফা কণা কোনো ধনাত্মক কণা দ্বারা বিকর্ষিত হয়। আলফার আধান কত বললাম? +2। প্লাস প্লাসকে বিকর্ষণ করতে পারে, তাই তো? প্লাস প্লাস এটুকু জানা আছে তো? প্লাস প্লাসকে বিকর্ষণ করতে পারে। তাহলে আলফা কণা যদি প্লাস হয় তাকে কে বিকর্ষণ করবে? প্লাস। আলফা কণা গেল সিধা, সিধা ফেরত চলে আসে, তাহলে নিশ্চয়ই আলফাকে কেউ মেরে, চর মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই ওখানে পাওয়ারফুল একজন কেউ আছে যে নিজে প্লাস। ইয়েস। তাহলে 2000-এর মধ্যে একটা আলফা কণা যে পথে যায় সেই পথে ফেরত আসে, তাহলে আলফাকে কেউ ধনাত্মক কণা বিকর্ষণ করেছে। তাহলে রাদারফোর্ড বলেন পরমাণুর মধ্যে ছোট জায়গায় 2000-এর মধ্যে একটা আলফা কণা ফেরত এসছে, তো তাহলে যে ফেরত পাঠিয়েছে সে অনেকটা জায়গায় আছে না বেশি কম জায়গায় আছে? অনেক কম জায়গায়। 2000-এর মধ্যে একজনকে ফেরত পাঠিয়েছে, ওয়ান, মানে অনেক ছোট্ট জায়গায় আছে। ক্ষুদ্র আয়তনে ধনাত্মক আধান কারি আছে এবং সে ভারী, কারণ আলফা কণা ভারী। আলফা হচ্ছে হিলিয়াম, হিলিয়াম মোটামুটি হাইড্রোজেন এদের থেকে ভারী। তাহলে কেন্দ্রে যে আছে সে ভারী এবং সে প্লাস, তবে না আলফাকে রিটার্ন পাঠিয়েছে। তিনি ভালোবেসে নাম দেন নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস নামটা ওনারই দেওয়া, পরমাণু কেন্দ্রক। আলফা কণার গতিকে ঋণাত্মক আধানগ্রস্ত কণা ইলেকট্রন প্রভাবিত করতে পারে না, কারণ আলফা কণার ভর এত বেশি। এবার তুই প্রশ্ন করতে পারিস যে স্যার আলফা তো প্লাস, তুমি বললে স্যার ইলেকট্রন তো ছোটবেলা থেকে পড়ে এসেছি মাইনাস, তাহলে আলফা গেল, ইলেকট্রন বললো ব্রো আমার কাছে আয়। আলফা গিয়ে ইলেকট্রনের কোলে উঠে গেল, হতেই পারে। তাই কি হয়েছে? ও তো ইলেকট্রনকে পাত্তাই দেয়নি, ছবিটা মনে আছে তো? ইলেকট্রনকে পাত্তাই দেয়নি, নেগলেক্ট, জাস্ট নেগলেক্ট, তাই তো? ইলেকট্রনের কোনো প্রায়োরিটি নেই। তার মানে কি বলতে পারি? ইলেকট্রন বেটা খুব হালকা। আলফা ভারী তো, আলফা ভারী বলে ইলেকট্রনকে প্রায়োরিটিই দেয়নি। তার মানে পরমাণুর মধ্যে ইলেকট্রন খুব হালকা, অত্যন্ত কম ভর বিশিষ্ট। এক্স্যাক্টলি তাই, পরে ক্যালকুলেশন করে তাই এসছে ইলেকট্রনের ভর সব থেকে কম। কি? আচ্ছা, পরমাণু সামগ্রিকভাবে নিস্তরী অবভিয়াসলি। এই যে আমি পেনটা ধরে আছি ভাই, কোনো এর মধ্যে প্লাস মাইনাসের শক আমি খাচ্ছি না। প্লাস মাইনাস থাকলে শক খাবার চান্স থাকে। ধরে আছি, কোনো শক ফক পাচ্ছি না, তার মানে পরমাণুর আলটিমেট কোনো আধান নেই। ওর ভেতরে যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল আধান আছে, কিন্তু ওর নিজের নিস্তরিত। পরমাণুর নিজের আধান শূন্য, নিস্তরিত মানে আধান শূন্য। ঢুকলো মাথায় এবার? চলো ফটাফট বলি। যে উনি একটা মডেল দেন, এই সমস্ত সিদ্ধান্তগুলো দেখে, এক্সপেরিমেন্ট দেখে উনি এই সমস্ত কথা বলেন। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান থাকবে, যাকে উনি নিউক্লিয়াস বললেন। নিউক্লিয়াসের ব্যাস পরমাণুর তুলনায় খুবই ক্ষুদ্র, যা যা এক্সপেরিমেন্টে দেখলেন তাই তাই বলছেন। পরমাণুর ব্যাস উনি মেপেছিলেন 10⁻⁻10 মিটার, নিউক্লিয়াসের ব্যাস -15, অত্যন্ত ক্ষুদ্র। -10, পরমাণু নিজেও ছোট। 10⁻10 মানে আশা করি মনে আছে 1 অ্যাংস্ট্রম, আশা করি মনে আছে। 10⁻15 মানে 1 ফার্মি, মনে রাখা উচিত। নেক্সট, পরমাণুর সমগ্র ভর নিউক্লিয়াসে আছে, কারণ ইলেকট্রন হালকা এবং বাকি জায়গা কি? পুরো ভ্যাকান্ট, শূন্য। পরমাণু নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন মহল আছে। ইলেকট্রনগুলো কি করে? সমবৃত্তাকার পথে আবর্তন করে। কাকে? নিউক্লিয়াসকে। তাহলে পরমাণুর দুটো অংশ, রাদারফোর্ড বললেন দুটো অংশ, একটা ভেতরের কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে বাইরে ইলেকট্রন মহল। নিউক্লিয়াস ও ইলেকট্রন একসাথে আছে? স্যার আছে। নিউক্লিয়াস তো প্লাস, আরে তবেই না আলফাকে রিপেল করলো, আর ইলেকট্রন মাইনাস, কিন্তু একসাথে আছে। তার মানে ব্যাটা ওদের মধ্যে কোনো আকর্ষণ বল আছে।
রাদারফোর্ড বললেন ওদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। স্থির তড়িৎ আকর্ষণ বল, এর আরেকটা নাম আছে, এই বলটার ফর্মুলা বের করেছিলেন কুলম্ব। এটা কিন্তু নোটসে লিখে রাখবি, কুলম্ব ফোর্স। কুলম্ব বলে একজন এর ফর্মুলা বের করেছিলেন। স্থির তড়িৎ আকর্ষণ বল কার কার মধ্যে কাজ করছে? ইলেকট্রন আর নিউক্লিয়াস, ইলেকট্রন আর নিউক্লিয়াস, ইলেকট্রন আর নিউক্লিয়াস। ভেরি নাইস। এই আকর্ষণ বল ঘূর্ণনের কেন্দ্রাতিক বলের সমান। মানে স্যার এই আকর্ষণ বলটার জন্য তো ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াস টেনে রেখেছে, ইলেকট্রন ঘুরতে পারছে। যদি নিউক্লিয়াস ছেড়ে দেয় বেরিয়েও যেতে পারে, ঠিক আছে? বা এটাও ভাবতে পারিস প্লাস মাইনাস আকর্ষণে ইলেকট্রন ডাইরেক্ট নিউক্লিয়াসে এসে পড়ে গেল, পসিবল। ঠিক আছে, একটা আকর্ষণ বল ওদের মধ্যে রয়েছে যে বলটা ইলেকট্রনটাকে ঘোরাচ্ছে, ঘোরাচ্ছে, তাই বলা হয়েছে। সমান ও বিপরীতমুখী হওয়ায় আপনি ঠিক আছে, চল হলো, এটা ক্লিয়ার? ক্লিয়ার? 5টা পয়েন্ট মোটামুটি মনে রাখতে পারলেই হবে। এবার ত্রুটি। ত্রুটি ত্রুটি দেখ, ম্যাক্সওয়েল বলে একজন বড় মাপের সায়েন্টিস্ট ছিলেন ভাই, বড় পছন্দের লোক আমার, ম্যাক্সওয়েল, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি একটা থিওরি দিয়েছিলেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা আমাদের 12-এ পড়তে হয়। সেই কনসেপ্টে ছিল যে কোনো আধান যদি কন্টিনিউ দৌড়ে যায় তার শক্তি কমবে। কোনো আধান যদি কন্টিনিউ মুভ করে, কন্টিনিউ দৌড়তে থাকে, কন্টিনিউ ঘুরতে থাকে, তার শক্তি, আধান কেন কমবে? শক্তি কমবে। তার মন দিয়ে তার শক্তি কমবে। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে কে ঘুরছে, কে দৌড়াচ্ছে? ইলেকট্রন ঘুরছে। তাহলে প্র্যাকটিক্যালি ম্যাক্সওয়েলের ধারণা অনুযায়ী ইলেকট্রনের ক্রমাগত 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 শক্তি ক্ষয় হওয়া উচিত। এবং এই শক্তিটা কি করে? ইলেকট্রন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে বের করে দেয়। তরঙ্গ, এটা একটা তরঙ্গ। ইলেকট্রনটা কি করবে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে শক্তিটা বের করে দেবে। বুঝলে? ইলেকট্রন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে শক্তি বের করবে। তাহলে ইলেকট্রনের শক্তি কি হবে? ক্রমশ কমবে। যদি ক্রমশ শক্তি কমে যায়, ভেবে দেখ না, যদি কমে যায়, ও তো ঘুরতে 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 কমতে কমতে নিউক্লিয়াসে এসে পড়বে। যদি ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পড়ে, তাহলে পরমাণু, কারণ রাদারফোর্ড কি বলছে? নিউক্লিয়াস থাকবে, ইলেকট্রন থাকবে। যদি ইলেকট্রন নিউক্লিয়াসে এসে পড়ে তাহলে ইলেকট্রন থাকবে না, পরমাণু থাকবে না। কিন্তু পরমাণু তো আছে, তুই আছিস, আমি আছি, আমরাও পরমাণু দিয়ে তৈরি, এও পরমাণু দিয়ে তৈরি, তুইও পরমাণু, সবাই পরমাণু, তার মানে পরমাণু স্থায়ী। তাহলে রাদারফোর্ড ভুল বলছেন। তুই বলি স্যার ম্যাক্সওয়েল তো ভুল বলতে পারে না। ম্যাক্সওয়েলের বলার পুরো এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে যে আধানগ্রস্ত কণা মুভ করলে শক্তি হারায়। সবাই অ্যাগ্রি করেছে এতে। রাদারফোর্ডের কনসেপ্টে কিছু ভুল আছে, সমঝা? নেক্সট, ইলেকট্রন ঘুরলে নিরবিচ্ছিন্ন হারে শক্তি বের করে। তাহলে পরমাণুতে নিরবিচ্ছিন্ন বর্ণালীর তৈরি হওয়ার কথা, কিন্তু পরমাণু রেখা বা বিচ্ছিন্ন বর্ণালীর সৃষ্টি করে। এটা মানে একটু গভীর বোঝা চাপের। এই যে ইলেকট্রন ঘুরছে, তো ইলেকট্রন ঘুরলে নিরবিচ্ছিন্ন শক্তি বের করবে, মানে ইলেকট্রন ঘুরলে একটা শক্তিও ছাড়ে। ওই যে ওপরে শক্তিটা বলছিল, ওই শক্তিটা কি হওয়া উচিত? ও তো কন্টিনিউ ঘুরছে, তাহলে কন্টিনিউ ওর শক্তি ছাড়া উচিত, লজিক্যালি তাই বলে। কিন্তু দেখা গেছে না, পরমাণু থেকে শক্তি বেরোয় খেপে খেপে, মানে তোদের পড়াশোনার মতো। এই সকালে 1 ঘন্টা পড়লাম, তারপর 2 ঘন্টা চিল করলাম, তারপরে 1 ঘন্টা পড়লাম, তারপরে 3 ঘন্টা ফোন ঘাটলাম, তাই তো? তারপর আবার 1 ঘন্টা পড়লাম, তারপর 2 ঘন্টা মায়ের সাথে বকবক করলাম, তারপর 1 ঘন্টা পড়লাম, 2 ঘন্টা দিদির সাথে খেললাম। বিচ্ছিন্ন। ইলেকট্রনের শক্তি ওইভাবেই বেরোয়। কন্টিনিউ যে 5 ঘন্টা বসে পড়বো, না 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 স্যার, ও হামসে না হো পায়েগা। ক্লিয়ার হলো? ইলেকট্রন থেকে শক্তি খেপে খেপে বেরোয়। একটা বেরোলো, ও রেস্ট নিচ্ছে, আবার কিছুক্ষণ পরে আবার বের করলো। কিন্তু যদি কন্টিনিউ ঘোরে, ওর কন্টিনিউ বের করা উচিত ছিল, কিন্তু ইলেকট্রন তা করে না। রাদারফোর্ডের কনসেপ্টে ঘাপলা আছে। নেক্সট, এই মডেল থেকে ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ, ও তো ঘুরছে, এখানে নিউক্লিয়াস আছে, ও তো এইভাবে ঘুরছে ইলেকট্রন, এই ব্যাসার্ধটা কত, কত বেগে ঘুরছে, ওর নিজের কতটা শক্তি আছে, এই সমস্ত কিচ্ছু ক্যালকুলেশন পাওয়া যায় না। কি বুঝলে? ব্যাসার্ধ, বেগ, শক্তি কিচ্ছু জানা যায় না, সমঝা?
ত্রুটি আসলে সমস্যা করতে হবে, সমস্যা করতে কে আসলেন? সেই বিখ্যাত লোক নিলস বোর, বোরের স্বীকার্য। এই স্বীকার্যগুলো টাফ লাগতে পারে, তো আমি বলবো এখন আপাতত মনে রাখ, ঠিক আছে? কারণ একটু স্ট্যান্ডার্ড ভাই, কারণ এই সমস্ত ক্যালকুলেশনগুলোও করতে হয়, এগুলো সব আমরা 12-এ গিয়ে করবো, ব্যাসার্ধ বেগ শক্তি বের করব। কনসেপ্টটা ভালো করে মাথায় রাখ। তিনটে মেন স্বীকার্য, তিনটে। বোর কি বলছেন? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরবে, রাদারফোর্ডও তাই বলেছিলেন, বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। আচ্ছা, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, মনে করে দেখ ছবিটা তাই ছিল, বৃত্তাকার কক্ষপথে। এই অনুমোদিত কক্ষপথে, মানে এই কক্ষে আছে, এইটা মেন কথা। রাদারফোর্ডের ধারণা ইলেকট্রন শক্তি হারাবে। ম্যাক্সওয়েল বলছেন যদি শক্তি হারায় তাহলে নিউক্লিয়াসে এসে পড়বে। বোর বলছেন হাট তেরি, শক্তিও হারায় না, ইলেকট্রন শক্তি হারাই না, ইলেকট্রন শক্তি ধ্রুবক রাখে। এদেরকে বলা হয় সুস্থির কক্ষপথ। সুস্থির কক্ষপথ মানে যেখানে শক্তি ফিক্স থাকে। তাহলে ফিক্স থাকে, ফিক্সড, যার ভ্যালু পাল্টায় না, যার ভ্যালু পাল্টায় না, বুঝলে? ফিক্স থাকে। তাহলে ইলেকট্রন শক্তি হারায় না, কি শক্তি ফিক্স থাকে। তাহলে রাদারফোর্ডের কথাটা, মানে রাদারফোর্ডের কনসেপ্টে তাহলে গলদ ছিল। ম্যাক্সওয়েল ঠিকই বলছেন, ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন বাকি আধানের মতো নয়, ও নিজের কক্ষে শক্তি ফিক্সড রাখে। ভালো কথা। এই যে সুস্থির কক্ষপথে ইলেকট্রন ঘুরলে এই 2 আর 3 পয়েন্ট একটু মনে রাখবি। ওর কৌণিক ভরবেগ, নর্মাল ভরবেগ হয়, আর একটা ভরবেগ হয়, সেটার ফর্মুলা বোর বের করে দিয়েছেন, h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। স্যার এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা কিন্তু লিখে লিখে পড়বি, নাহলে কিন্তু মনে থাকবে না। প্ল্যাঙ্কের ধ্রুবক, এর একটা মান আছে, মনে রাখতে পারিস নাও পারিস কোনো ব্যাপার নাই। 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড, ঠিক আছে? মনে রাখতে পারলে হবে, না কোনো চাপ নেই। তাহলে কৌণিক ভরবেগ, এটা কৌণিক ভরবেগের ফর্মুলা mvr, মাস ভেলোসিটি রেডিয়াস nh/2π। n মানে হচ্ছে কোন কক্ষে আছে। 1 নম্বর কক্ষ তাহলে 1 বসাবো, 2 নম্বর কক্ষ 2 বসাবো, 3-তে 3 বসাবো, 4-তে 4 বসাবো। মানে বোর বলছেন এই যে ইলেকট্রন ঘুরছে, দিশানি মন দিয়ে কিন্তু, এই যে ঘুরছে, ওর একটা কৌণিক ভরবেগ থাকে, তার ফর্মুলা হবে h/2π এর গুণিতক, পূর্ণ সংখ্যা, h/2π ইন্টু n। ইলেকট্রন, এবার বোর কি বলেছেন যে একটা ইলেকট্রন যখন ঘুরবে তখন ওর শক্তি ফিক্সড। তাহলে প্রশ্ন একটু আগে বলছিল পরমাণু থেকে রেখা বর্ণালী বেরোয়, খেপে খেপে বর্ণালী বেরোয়, কন্টিনিউ বর্ণালী বেরোয় না। তাহলে রেখা বর্ণালী কখন বের করে? যখন ইলেকট্রন জাম্প করে। ইলেকট্রন এক স্থির কক্ষ থেকে অন্য স্থির কক্ষে গেলে শক্তি নিঃসরণ বা শোষণ ঘটে। ইলেকট্রন, পরমাণুর মধ্যে টোটাল 7টা কক্ষ আমরা চিন্তা করি, 7টা চিন্তা করি। ইলেকট্রন ধরনের প্রথম কক্ষে আছে, মানে নিউক্লিয়াসের পাশে। ভাবনা এখানে নিউক্লিয়াস, একটা গোল, 2টো গোল, 3টে গোল, ইমাজিন কর। পরমাণু আছে, নিউক্লিয়াস, প্রথম কক্ষ, সেখান থেকে ইলেকট্রন 7 নম্বর কক্ষে যাবে। কি মনে হয়, শক্তি লাগবে না শক্তি দেবে? লাগবে, কমন সেন্স। নিচ থেকে ওপর উঠতে শক্তি লাগে, তখন ইলেকট্রন শক্তি নেবে, ওকে আমার শক্তি দিতে হবে। 7 নম্বরে আছে, ইলেকট্রনটা ভাবলো ভাই অনেকক্ষণ আছি, এবার একটু নিচে নামি। ইলেকট্রন ভাবলো, তাহলে কি করবে? শক্তি দেবে না নেবে? দেবে, ওপর থেকে নামছে তো, ও তো নিয়ে উঠলো, এবার নামার সময় ফেরত দেবে, তাহলে ভেবে দেখ, ও কি সব সময় ফেরত দেবে? না। তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী হবে না, বিচ্ছিন্ন বর্ণালী হবে, রেখা বর্ণালী বলা হয়। ও যখন নামবে তখন দেবে, যদি না নামে দেবে না। ঢুকলো মাথায়? এর ফর্মুলাও বের করে দিয়ে গেছেন, EI - EF, শক্তির পার্থক্য এটা। EI - EF ইকুয়াল টু H নিউ, এটা হচ্ছে H নিউ, এটা মানে কম্পাঙ্কের সিম্বল, কম্পাঙ্ক, বাংলা লিকারের মতো, নিউ। ঠিক আছে, চল ফটাফট বলি, ফটাফট। তো দুটোকে মিশিয়ে, রাদারফোর্ড বোর মিশিয়ে একটা নতুন মডেল বানানো হয়েছে, বা এটাকে অনেকে শুধু বোর মডেলও বলে, কারণ ম্যাক্সিমাম কনসেপ্টই বোরের ইউজ হয়। ওকে,
আগেগুলো ছিল কি কি স্বীকার্য, কি কি রুলস বোর মেনে নিয়েছিলেন, রুলস বানিয়ে এবার মডেল দিচ্ছেন। দেখ এটা তো রাদারফোর্ডও বলেছিলেন। নিউক্লিয়াস তাহলে কি দাঁড়ালো? অতি ক্ষুদ্র স্থান, ধনাত্মক আধানগ্রস্ত, পরমাণুর সমস্ত ভর ওখানে থাকে, ক্ষুদ্র অঞ্চল, তাকে নিউক্লিয়াস বলবো। ওখানে দুজন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। প্রোটন পজিটিভ, নিউট্রন নিস্তড়িত। ভেরি নাইস। ইলেকট্রন এর ভর অত্যন্ত নগণ্য, সেটা ইলেকট্রন ভর। তাহলে পরমাণুর ভর যদি বলতে হয়, প্রোটনের ভর বলবো আর নিউট্রনের ভর, মিটে গেল। পরমাণুর মধ্যে নিউক্লিয়াস সব থেকে সুস্থিত অংশ, নিউক্লিয় বল কাজ করে। মানে স্যার এই যে প্রোটন আর নিউট্রন একসঙ্গে আছে, কোথায় আছে? নিউক্লিয়াসে। কে আটকে রেখেছে? কে একটা বল। কোন বল? নিউক্লিয় বল। ফাইন। পরমাণুর নিউক্লিয়াস বহির্ভূত এক্সটার্নাল পার্ট, কি বলছি? ইলেকট্রন মহল, ইলেকট্রন রিজিয়ান। পরমাণুর বাইরে আছে এটা ধনাত্মক আধান, ঋণাত্মক আধান পরিমাণ সমান। পরমাণু যতগুলো প্লাস ততগুলো মাইনাস, তাই পরমাণু নিস্তড়িত। পরমাণু নিস্তড়িত, যতগুলি প্রোটন থাকে ততগুলি ইলেকট্রন থাকে। আচ্ছা, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ক্রমবর্ধমান ব্যাস, মানে এখানে আছে এটা একটা বাড়ছে, দেখ ব্যাসটা বাড়ছে, ব্যাসার্ধ যা বলবি বাড়ছে, বৃত্তাকার পথে দ্রুত গতিতে আবর্তন করছে, প্রচন্ড ফাস্ট দৌড়ায়। ইলেকট্রনগুলি কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে বিভিন্ন দূরে, কটা কক্ষ? মোট 7টা কক্ষে আমরা চিন্তা করি ইলেকট্রনগুলো ঘুরছে, বুঝলে কিনা? এদের নাম দেওয়া হয় ইংলিশ অ্যালফাবেট, এদেরকে বলা হয় মুখ্য শক্তি স্তর। ইংলিশ অ্যালফাবেটে নাম দেওয়া হয়েছে, কে 1 2 3 4 5 6 7, কে এল এম এন ও পি কিউ, কে থেকে শুরু। প্রথম কক্ষ কে, মানে এটা নিউক্লিয়াস আছে তো, তার পাশের ফার্স্ট কক্ষটা কে, তারপরে কক্ষটা এল, তারপরের কক্ষটা এম, এরকম করে। ঠিক আছে, এবার সংখ্যা দিয়েও বলতে পারিস 1 2 3 4 5 6 7, কিন্তু অ্যালফাবেটে বললে কে দিয়ে শুরু করতে হবে কিন্তু। এবার কে দিয়ে কেন করেছিল আমি জানি না ভাই, ওদের ইচ্ছা হয়েছে দিয়েছে, আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, আরে শিক্ষিত লোক বলে তো মেনে নেবো না, বোর্ড বলেছেন যখন, ঠিক আছে কে চলবে। ওকে, প্রতি কক্ষে ইলেকট্রন কতগুলো থাকবে সেটাও বোর ফর্মুলা বলে দিয়ে গেছেন। এটা বের করেছিলেন বোর আর বিউরি বলে দুজন লোক আর কি। প্রতিটা কক্ষে টোটাল কটা কক্ষ? 7টা। ওই জন্য দেখ পর্যায় সারণীতে 7টা টোটাল রো আছে, দেখ 1 2 3 4 5 6 7, ওটাকে বলে পিরিয়ড। ওই যে 7 দেখ না, বা একদম বাদিকে 1 2 3 4 5 6 7, 7টা। 7টা হচ্ছে 7টা কক্ষ, সমঝা? নাইস। যাই হোক, প্রতিটা কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে, তো বোর বলে দিয়ে গেছেন, বোর বিউরি দুজন, 2n স্কোয়ার। 2n স্কোয়ার, n মানে হচ্ছে ক্রমিক সংখ্যা। যেমন ধরেন যদি কে কক্ষ বলি, কে কক্ষ মানে প্রথম কক্ষ, তাহলে n হচ্ছে 1, n হচ্ছে 1, তাহলে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনকে ই মাইনাস বললাম, কত হবে স্যার? 2 ইন্টু n স্কোয়ার। 2 ইন্টু n স্কোয়ার মানে 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2। স্যার এল কক্ষ, কে এল, তাহলে এল কত হবে বল? 2 হবে না? কে এল বাবু, এল এল, কে প্রথম কক্ষ, এল সেকেন্ড কক্ষ, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা চেক কর, 2 ইন্টু 2 স্কোয়ার 8 হচ্ছে। এরকম পরপর আমরা করতে পারি, বোঝা গেল? এম কক্ষ করতে পারি, তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার হবে, 18 হয়ে যাবে, সমঝা? ভেরি নাইস। এটা ইম্পর্টেন্ট আছে 5 নম্বরটা। মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকবে না, যাদের আছে তাদের বলা হয় নিষ্ক্রিয় মৌল। বাইরের কক্ষে, শেষ কক্ষে, পরমাণু 3টে কক্ষ আছে সাপোজ, তাহলে বাইরেটা হচ্ছে শেষ কক্ষ। শেষ কক্ষে যেই হোক না কেন, যত বড়ই হুব্বা হোক না কেন, যত ভালোই পরমাণু হোক না কেন, 8টার বেশি থাকবে না, রুলসের বাইরে। রুলসের বাইরে 8টা কাদের থাকে? একমাত্র যারা নিষ্ক্রিয়, হিলিয়াম বাদ দিয়ে, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন। হিলিয়াম একটু ব্যতিক্রম, ও নিষ্ক্রিয়, ওর শেষ কক্ষে 2টো আছে, একটু এক্সেপশনাল, ব্যতিক্রম। তাহলে হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সংকেতগুলো পরে নোটসে লিখে রাখবি। হিলিয়াম মানে HE, নিয়ন NE, আর্গন AR, জেনন XE, ক্রিপ্টন KR, রেডন RN। হলো? ওই তো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ও যেটা নতুন বেরিয়েছে সবে, বাট ওই 6টাই মনে রাখ না, বুঝলে? নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় মানে ওরা কারোর সাথে রিয়াকশনে যায় না। ওকে, ক্লিয়ার? ভেরি নাইস।
আবিষ্কারক, চিহ্ন, আধান, ভর, এটা এটা মনে রাখতে হবে। দেখ ইলেকট্রন আসতে পারে, টমসন, প্রোটন, রাদারফোর্ড, সব বংশ পরম্পরায় চলছে, বুঝলি? মানে টিচার স্টুডেন্ট, টমসন স্যার, রাদারফোর্ড স্টুডেন্ট, রাদারফোর্ড স্যার, স্যাডউইক স্টুডেন্ট, স্যাডউইক স্যার, অ্যান্ডারসন স্টুডেন্ট, পরপর। ঠিক আছে? পজিট্রন এর চিহ্ন হচ্ছে এটা, কারণ নেগেটিভ চার্জ হয়। প্রোটনকে H11 দিয়ে বোঝানো হয়, নিউট্রনকে 10 দিয়েও বোঝানো হয়। নাইস। পজিট্রন নতুন কণা, পজিট্রন মানে কি? পজিটিভ ইলেকট্রন। ভেবে দেখ, পজিট্রন পজিটিভ, এরকম প্রচুর কণা আছে ভাই, তোরা তো সবে 3টে জানছিস, আমি পজিট্রনটা দিয়ে দিয়েছি যদি বাই চান্স দিয়ে দেয়। পজিটিভ ইলেকট্রন, পজিট্রন মানে ইলেকট্রন যেটা আছে তার পজিটিভ ভার্সন। ঠিক আছে? এটা পুরোপুরি মুখস্থ করতে হবে, লার্ন। ভর এবং আধান ফুললি ঠোঁটের গোড়ায় চাই আমার, জানি, তাহলে কিন্তু বহুত কষ্ট হয়ে যাবে। ইলেকট্রনের ভর অত্যন্ত নগণ্য, 9.11 10⁻³ কেজি বা AMU, এটাও ভর মাপার একক, ফার্স্ট চ্যাপ্টারেই বলা হয়েছিল, অ্যাটমিক মাস ইউনিট, পারমাণবিক ভর একক। আধান -4.8 10⁻10 ESU বা 1.6 -19 কুলম। প্রোটনের ভর 1.67 -27 বা 1.00727 AMU। আধান দেখ ওটারই প্লাস হয়ে গেছে, ওটারই প্লাস। পজিট্রন দেখ ওই আধানের প্লাস, পজিট্রন মানে কি? পজিটিভ ইলেকট্রন, তো ওই আধানেরই প্লাস। নিউটনে কোনো আধান নেই। নিউটনের ভর প্রোটনের ভর অলমোস্ট সেম, দেখ 1.672 1.675 1.00727 867 AMU। ওকে, পজিট্রন মানে কি বললাম? পজিটিভ ইলেকট্রন, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন কিন্তু পজিটিভ, তাহলে ইলেকট্রনের ভরটাই কপি পেস্ট হয়েছে, ইলেকট্রনের ভরটাই এখানে কপি পেস্ট হয়েছে। ভালো করে কিন্তু লাগবে এগুলো, বুঝলে? ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে, ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, এগোই, ফাটাফাট দেখে নি কোনটা কি সংজ্ঞা বলছে। দেখ, পরমাণু ক্রমাঙ্ক মানে বস যতগুলো প্রোটন আছে, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন তাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। যেমন ক্লোরিন এইভাবে লেখা হয়, দেখেছিস তো? ওপরটা হচ্ছে ভর, নিচটা হচ্ছে প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক। নিচেরটা হচ্ছে প্রোটন মানে 17টা, ওপরটা হচ্ছে ভর, নিচেরটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন। ভর সংখ্যা মানে যতগুলি প্রোটন প্লাস যতগুলি নিউট্রন, হলো? তাহলে ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। যেমন ক্লোরিন এত, তাহলে 35 মানে 17টা প্রোটন হয়ে গেছে, পরমাণু ক্রমাঙ্ক তো। হ্যাঁ, 35 - 17 ওটা হচ্ছে নিউট্রন সংখ্যা। যাই হোক, আমাদের ভর সংখ্যা হচ্ছে 35, ওপরে ভর সংখ্যা, নিচে পরমাণু ক্রমাঙ্ক, ওপরে ভর, নিচে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। আইসোটোপ কি বলছে? একই মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা মানে পরমাণু ক্রমাঙ্ক সমান, পারমাণবিক সংখ্যা সমান মানে নিচেরটা সমান, চেক কর। হাইড্রোজেনের 3টে আছে, H11 প্রোটিয়াম বলা হয়, H21 ডয়টেরিয়াম বলা হয়, H31 ট্রিটিয়াম, চেক কর 1 1 1, পরমাণু ক্রমাঙ্ক সমান মানে প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ কি এসেছিল? সাববাস, কোন এক্সামে? 8-এ? ওর क्या बात है। আইসোবার কি বলছে? দেখ, ভর সংখ্যা সমান মানে ওপরটা সেম, শুধু কোনটা সমান মনে রাখ, ওপরটা সেম। আইসোটোপে কি ছিল? নিচটা সেম। আইসোবারে ওপরটা সেম, ভর সংখ্যা সমান, চেক কর। কার্বন 14 পাল্টে গেছে, চেক করছি, পরমাণু কিন্তু পাল্টে গেছে। আইসোটোপে পরমাণু সেম ছিল, H11 H21 H31, ওতে একমাত্র পরমাণু সেম থাকে, বাকিগুলোতে পরমাণু পাল্টে যায়। তাহলে কার্বন নাইট্রোজেন 14 আর্গন ক্যালসিয়াম 40, নিচটা পাল্টে গেছে, নিচটা তো পাল্টাবেই না, আমার তো শুধু ভর সংখ্যা দেখতে হবে। পরে আইসোটোন মানে নিউট্রন সমান, এটা দেখে বুঝতে পারবি না, এটা মাইনাস করে বুঝতে হবে। পরমাণুর নিউট্রন সংখ্যা একই, পরমাণুর নিউট্রন সংখ্যা সমান, এটা মাইনাস করে বুঝতে হবে। দেখ, H1 H31 3 - 1 2, হিলিয়াম 4 - 2 2, তাহলে নিউট্রন সংখ্যা 2, এটা দেখে বুঝতে পারবি না, মাইনাস করে বুঝতে হবে, সমঝা? নিচটা দেখ, সিলিকন 30 14 16, ফসফরাস 31 15 16, 32 16 16, নিউট্রন সংখ্যা সমান। দেখ সবগুলো কিন্তু ডিফারেন্ট, 30 31 32 14 15 16, এগুলো মাথায়। নিউট্রন সংখ্যা সেম হতে হবে, মাইনাস করে দেখতে হবে, কিন্তু এটা বেশি ভুল হয়। ওপরটা সেম হলে আইসোবার, নিচটা সেম হলে আইসোটোপ।
আর নিউট্রন, আইসোটোন, উপরটা মাইনাস নিচটা। ক্লিয়ার? নেক্সট টপিক। আইসোটোপগুলোর কি হয়? রাসায়নিক ধর্ম সেম হয় বাবু। রাসায়নিক ধর্ম নির্ভর করে প্রোটন সংখ্যার ওপর, পরমাণু সংখ্যার ওপর, পারমাণবিক সংখ্যা, পরমাণু ক্রমাঙ্কের ওপর। আইসোটোপগুলোর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সেম। কোনো মৌলের রাসায়নিক ধর্ম এরকম পয়েন্ট করে করে লিখবি যে কোনো এক্সামে, খুব ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়। নির্ভর করে তার প্রোটন সংখ্যার ওপর। আইসোটোপগুলোর, একই মৌলের আইসোটোপগুলোর পরমাণু সংখ্যা সমান, কারণ প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সমান, তার ফলে ইলেকট্রন বিন্যাসও সেম হয়, ইলেকট্রন যেভাবে ছড়িয়ে থাকে, তাই আইসোটোপগুলোর রাসায়নিক ধর্ম সেম হয়। ভেরি নাইস। নেক্সট, নিউক্লিয় বল। একটু আগে বলা হচ্ছিল নিউক্লিয়াসে কাজ করে, পরমাণু নিউক্লিয়াসে কাজ করে, তাই তো? নিউক্লিয়াসে যে বলটা কাজ করে, নিউক্লিয়াসে প্রোটন এটার মধ্যে তীব্র আকর্ষণ বল, তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তাকে বলা হয় নিউক্লিয় বল। এই সংজ্ঞাটা পুরনো ছিল, নতুন সংজ্ঞা বেরিয়েছে। কি বলছে? পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের মধ্যে পাই মেসন বা পাইয়ন বলে একটা কণার আদান প্রদান হয়, ফলে আকর্ষণ বল সৃষ্টি হয়। ইউকাওয়া এই বলটা বের করেন, নোবেল প্রাইজও পেয়েছিলেন। উনি কি বলছেন, আমরা কি বলবো, বা নর্মালি আগে কি বলা হতো, প্রোটন আর নিউট্রনের মধ্যে যে আকর্ষণ বল সেটা নিউক্লিয় বল। উনি বললেন প্রোটন ও নিউট্রন নিজেদের মধ্যে একটা কিছু দেয়া নেওয়া করে। তুই ভেবে দেখ, তোর পাশের বাড়িতে যদি কিছু দেয়া নেওয়া হয়, কিছু খাবার বানিয়ে দিলি, বা তোর বন্ধু একসঙ্গে টিফিন খেলি, শেয়ারিং হলো, কমন থট শেয়ারিং হলো, তবেই না বন্ধুত্ব গাঢ় হয়, বন্ডিং স্ট্রং হয়। সেরকম প্রোটন নিউট্রনের মধ্যে একটা কণা দেওয়া নেওয়া হয়, পাই মেসন, মেসন কণা বা পাইয়ন কণা। পাই মেসন, এমিটা বাদ দিলে দেখ পাইয়ন, পাই মেসন বা পাইয়ন কণা ওরা নিজেদের মধ্যে আদান প্রদান করে, তার ফলে ওদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল তৈরি হয়। ক্লিয়ার? পাই মেসন। এই বলের মান মহাকর্ষীয় বল বা কুলম্বর বল থেকে অনেক শক্তিশালী বাবু। এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী বল। ইয়াস, যত ফোর্স আছে, মহাকর্ষীয় বল বা ওই যে কুলম্বীয় বল যেটা বলছিলাম, স্থির তড়িৎ বল, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কাজ করে, সমস্ত বলের থেকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বলের থেকে সব থেকে শক্তিশালী বল নিউক্লিয় বল ভাই। হেভি পাওয়ারফুল, প্রচুর পাওয়ারফুল। স্বল্প পাল্লায় কাজ করে, অল্প ডিস্টেন্সে কাজ করে ভাই। নিউক্লিয়াস তো ছোট, এই জায়গাটা এমনিই ছোট, ঠিক আছে? নিউক্লিয়াস দূরত্ব যদি এত 2 × 10⁻⁻15 বেশি হয়ে যায়, তাহলে আর এই বল কাজ করে না। ভেবে দেখ, ছোট্ট জায়গা, হিউজ ফোর্স, মানে নিউক্লিয়াস কতটা পাওয়ারফুল চিন্তা কর। তুই সেই নিউক্লিয়াস দিয়ে তৈরি, মানে তোর মধ্যে কতটা পাওয়ার আছে চিন্তা কর, তাই তো? ভুলফল কাজে সময় নষ্ট করছিস, ওটা আলাদা ব্যাপার। আধান নিরপেক্ষ, ও তো ভাই নিউট্রনেও কাজ করে, প্রোটনেও কাজ করে। ও কিন্তু ডিস্টিংগুইশ করেনি যে আমি শুধু প্রোটনে কাজ করব, তাহলে ও আধান ডিপেন্ডেন্ট নয়। ঠিক কথা, ও তো আধানকে প্রায়োরিটি দেয়নি, প্রোটনের ওপরও কাজ করে। ইয়েস। আকর্ষণ বল ভাই, আরে বিকর্ষণ হয়তো নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাবে, তাহলে শুধুমাত্র এটা একটা অত্যন্ত ভারী একটা আকর্ষণ বল, শক্তিশালী আকর্ষণ বল। ঠিক আছে? নিউক্লিয়াসের ভর ত্রুটি, এটা সিম্পল, ফটাফট বলি 5 মিনিটের মধ্যে। নিউক্লিয়াসের ভর ত্রুটি কি? নিউক্লিয়াসে কে কে আছে? প্রোটন আর নিউট্রন। প্রোটন নিউট্রনকে তুই আলাদাভাবে মাপলি, ভর মাপলি, ভর, একটা প্রোটন একটা নিউট্রন, একটা প্রোটন একটা নিউট্রন মাপলি, একটা ভর পেলি। পুরো নিউক্লিয়াসটাকে ধরে ভর মাপলি, আরে আলুর বস্তার মতো একটা করে আলু মাপলি, পুরো বস্তাটা মাপলি। নর্মাল সুস্থ মস্তিষ্ক কি বলে? সমান হওয়া উচিত। যদি 1 কিলো আলুর বস্তা হয় 1 কিলো করে মাপলে তো তাই হওয়া উচিত। নিউক্লিয়াসে আসে ঘাপলা, নিউক্লিয়াসে ম্যাচ করে না। ইন্ডিভিজুয়ালি মাপলে আর পুরো নিউক্লিয়াসকে নিয়ে মাপলে দুটো ভরের মধ্যে ডিফারেন্স চলে আসে, ওটাকে বলে ভর ত্রুটি। কেন আসে এটা জানবো ক্লাস 10-এ, ওখানে পড়াবো। আইনস্টাইনের ছোট্ট একটা কনসেপ্ট পড়াবো। আইনস্টাইন এই সমস্ত হাইফাই বিষয় বলার জন্য উনি বড় মানুষ, ঠিক আছে? ওখানে শিখবো, ওখানে বলবো। বন্ধন শক্তির খেলা চলে আসে, বন্ধন ব্যাংক নয়, বন্ধন শক্তি। তো ওটাই হচ্ছে কথা, যে একটা একটা করে মাপলে যে ভর বেরোয় আর পুরোটা মাপলে যে ভর, দুটোর মধ্যে পার্থক্য থাকে, তাকে বলা হয় ভর ত্রুটি। কি বলছে? নিউক্লিয়াসে স্থির ভর মানে 100 একসঙ্গে পুরোটা বস্তাটা, আর নিউক্লিয়ন, নিউক্লিয়ন মানে প্রোটন নিউট্রন, ওদের যে ভর ইন্ডিভিজুয়াল, ওদের মধ্যে পার্থক্য থাকে, তাকে বলা হয় ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। এটাই নিউক্লিয় বন্ধন শক্তির ধারণা দেয়। এটা জাস্ট ফর্মুলা জেনে রাখতে পারিস, বন্ধন শক্তি, এটা দিয়ে দিলে টিচার ইমপ্রেস হয়ে যাবে, খুশি হয়ে যাবে। del E is equals to del M into
সি স্কোয়ার, ডেল এম হচ্ছে ভর ত্রুটি, সি হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, বন্ধন শক্তির ফর্মুলা এটা, ডেল ই ইকুয়ালস টু ডেল এম ইন্টু সি স্কোয়ার। এটা তোমাদের ফুল লিখে আনতে হবে কনফিগারেশন। দেখ প্রথম কক্ষে দুটো থাকবে মনে আছে, সেকেন্ড কক্ষে 8টা, থার্ড কক্ষে 18টা, 2 ইন্টু এন স্কোয়ার, 2 ইন্টু এন স্কোয়ার। কিন্তু শেষ কক্ষে 8টার বেশি নয়। বোর্ডস থিওরি। চল দেখ ফার্স্টে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1 মানে পরমাণু ক্রমাঙ্ক বাবু জেড বলা হয়, জেড জেড। পারমাণবিক গুরুত্ব মানে ওর ভর, অ্যাকচুয়ালি পরমাণুটার ভর, পরমাণুর ভর। এ ভাই পরমাণুর ভর, কিন্তু ওকে মাপবো পাল্লা বাটকারে মাপলে যত হবে 1 গ্রাম, 1 গ্রাম। হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে, একটাই প্রোটন, তাহলে কে কক্ষে ঢুকবে? হিলিয়াম 2 আছে, 2 আছে, এই ঘরগুলো কিছু ওর হবে না, তাই তো? কে কক্ষে তো দুটোই নিয়ে নিতে পারে, দুটো ঢুকে যাবে। হিলিয়ামের ভর 4, কিন্তু এর সাথে গোলাস না, মাথা মোটাগুলো বলবি স্যার 2 কেন হলো না? আরে ভাই ওটা ভর, ভর, ওজন 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 ওজন, এটা ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা, মিল নেই দুজনের মধ্যে কোনো। ঠিক আছে, একটা মিল আছে পরে বলবো, এখন আপাতত কোনো মিল নেই, মাথায় রাখ। চল লিথিয়াম স্যার 3 আছে, তাহলে স্যার প্রথম কক্ষে দুটো ঢুকবে, কে কক্ষে দুটো, কারণ কে কক্ষ দুটোই নিতে পারবে, 2n স্কোয়ার, 2n স্কোয়ার, 2n স্কোয়ার, কে কক্ষ মানে 2 ইন্টু 1 স্কোয়ার, মানে শুধু 2 হবে, শুধু 2 হবে। তাহলে 3 আছে মানে 2,1 হবে। এল কক্ষে একটা ইলেকট্রন ঢুকে গেল, ভর এটা আছে। 4 নম্বরটা বল, বল বেরিলিয়াম বল। প্রথম কক্ষে দুটো, পরের কক্ষে দুটো, কারণ পরের কক্ষে তো 8 অব্দি ঢুকতে পারবে, 2 ইন্টু 2 স্কোয়ার, কে 32 বে বাবু, এল কক্ষ বাবু, 2 ইন্টু 2 স্কোয়ার, তো 32 হবে এইটাই, এন ইন্টু 2 ইন্টু 4 স্কোয়ার, 2 ইন্টু 4 এর 4 নম্বর না, 2 ইন্টু 4 স্কোয়ার, এখানে 32 হবে। ঠিক আছে, চল বোরন 5, স্যার 2,3 দিন স্যার, চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখানে 8 অব্দি ধরবে, 8 অব্দি ধরবে তো। স্যার 6, 2,4, 7, 2,5। নাইট্রোজেন, কিন্তু এখানে যা যা করছে কিন্তু পুরো মুখস্থ চাই আমার, 1 থেকে 20 ফুল মুখস্থ চাই আমার ভাই। চল অক্সিজেন 7 অব্দি হলো তো, 2,6 বল। অক্সিজেনের ভর দেখ কিন্তু 16, ঠিক আছে। ফ্লোরিন 2,7, কি আছে নিয়ন 2,8, দেখ নিষ্ক্রিয়, বলা হয়েছিল নিষ্ক্রিয়র শেষ কক্ষে 8টা থাকে, নিষ্ক্রিয় শেষ কক্ষে 8টা। চল সোডিয়াম 2,9 করবো, মারবে লোকে ধরে, 8টার বেশি হবে না বললো না, ইয়াস 2,8,1 করতে হবে, মানে 3 নম্বর কক্ষে 8 ইলেকট্রন পাঠিয়ে দিতে হবে, সমঝা। তারপরে ম্যাগনেসিয়াম 2,8,2, বাকিগুলো নিজেরা ট্রাই করবি। ঠিক আছে, এতটুকু তো ফুললি লাগবে, এতটুকু তো ইম্পর্টেন্ট। তারপরে এগুলো আমি এক্সট্রা দিয়ে দিয়েছি ফর ইওর নলেজ, ওগুলো আমি ফিল আপ করে দিয়েছি, চিন্তা নেই, জানা থাকলে ভালো, পরবর্তীকালে সুবিধা হবে। কিন্তু 1 থেকে 20 ফুল চাই আমার, বুঝলে, একদম ক্লাস 10 অবধি পুরো কমপ্লিট চাই। আচ্ছা, এখান থেকে না নেক্সট দিন পড়াবো, এগুলো সবই মোটামুটি নোটসে আছে, দেখ পরপরই আছে, আয়নীয় ভবন দেখ তারপরেই আছে। ঠিক আছে, তো যাই হোক, বাস হয়ে গেল আজকে। তাহলে তাহলে ওটা ক্লাস নোটটা লিখে নিচ্ছিস, আর এই সানডে এক্সাম দিতে আসছিস, টাইম স্লটটা আমাকে জানিয়ে দিস, ওকে? 2 তারিখ এক্সাম, তো সানডে করেই হবে। এই দেখ এক্সপেরিমেন্টালটা দেখে নেই, দেখ এরকম সেট আপটা, পোস্ট ক্রেডিট সিন, দেখ আলফা সোর্স আছে, বিসমাথ, আলফা কণা যাচ্ছে, এখানে গোল্ড ফয়েল, দেখ ভেরি থিন গোল্ড লিফ মানে ফয়েল, দেখ কীভাবে হচ্ছে, দেখ ওই হলুদটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, এটা এটা জিঙ্ক সালফাইড স্ক্রিন, খেয়াল করলি, সমঝা? আর এটা দেখ ফুল অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টাল সেট আপ, এটা আমরা একটু আগে দেখলাম, বাংলা লেখা ছিল আমাদের, গিয়ে ফেরত চলে আসছে, গিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে দেখ এই যে বিসমাথ থেকে বেরোচ্ছে, আলফা কণা বেরোচ্ছে, ছোটো একটা এ থাকে গর্ত থাকে, ওখান থেকে পাস করানো হয়, গোল্ডে ফেলা হলো, একটা এদিকে যাচ্ছে, অনেকটা সোজা বেরিয়ে যাচ্ছে, একটা এটা আসছে, একটা এরকম ডেভিয়েট করে চলে আসছে, যেটা এই গিয়েই আসছে ওটা হচ্ছে এই গিয়ে এটা সিটা, সমঝা?
পরমাণুর মধ্যে কিভাবে ঘুরে থাকে ইলেকট্রন, চরম না? সমঝা? সেন্টারে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন ঘুরছে, দেখ কতগুলো কক্ষে, বিভিন্ন কক্ষে ঘুরে। আমরা তো দেখাই সিম্পলি গোল 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 গোল, না 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 না, অতটা ইজি নয়। এইভাবে করে মাল্টিপল কক্ষ, দেখ কলিশন হওয়ার কোনো চান্স নেই, কিন্তু ধাক্কা লাগার কোনো চান্সই নেই। দেখ ঠিক ক্রস করে যাবে, ভেবে দেখ কতটা প্রিসাইজ ভগবান বানিয়েছে ভাই, সেরা সেরা। এরকম ভাবতে পারিস, এ দেখ চরম না? নিউক্লিয়াস আছে, ইয়েলোগুলো হচ্ছে প্রোটন, কারণ এর সাথে ম্যাচ থাকতে হবে, আধান সমান্ত। ব্লুগুলো হচ্ছে নিউট্রন। समझा? मजा आया? मोटिवेशन बढ़िया। चलिए, नमस्कार नमस्कार नमस्कार, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट। चलो, थैंक यू, टेक केयर।